নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে স্বাগত জানাই। বিগত এক বছরে যত লাইভ করেছে তার মধ্যে যদি প্রথম 10টিকে বা 5টিকে রাখা যায় তবে নিঃসন্দেহে এই লাইভটি ঢুকে পড়বে। কারণ আমরা যা প্রত্যাশা করছিলাম, আমরা যাকে সামনে রেখে লড়াই করছিলাম, যে বিশ্বাসকে সামনে রেখে, সে বিশ্বাসের জয়যাত্রা আরও এক ধাপ মজবুত হলো, আরও এক পোঁচ মজবুত হলো। কিন্তু পাশাপাশি আরও যে আশঙ্কা আমাদের মধ্যে ছিল এবং এখনও আছে, সেদিকেও আরও এক ধাপ আমরা এগিয়ে গেলাম। কি সেই বিষয়? আজকের আলোচ্য বিষয় মূলত দুটি। একটি, প্রথমে যেটি আলোচনা করব, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের সাম্প্রতিক যে রায় এসেছে এই করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছিল সেই আদালতে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, সেখানে কী রায় এসেছে? এই করোনা ভ্যাকসিন বা করোনামৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, অ্যাডভার্স ইভেন্টস হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, অসুস্থতা বাড়ছে, মৃত্যু হচ্ছে, এই বিষয়টি জন্য ডাক্তাররা দায়ী, হেলথ কেয়ার প্রফেশনালসরাই দায়ী। আগে হ্যাঁ, এই মর্মে একটি রায় এসেছে, একদম সাম্প্রতিক রায় বলা যেতে পারে। আমি লিংক দিয়ে দেব এই লাইভের শেষে, অবশ্যই লিঙ্কটিতে ক্লিক করবেন। অর্থাৎ এবার ডাক্তারদের ওপরে, যেটা আমার ভবিষ্যৎবাণী বলুন, প্রেডিকশন বলুন, যেটা ঘটবে বলেছিলাম, মধ্যবিত্তের বিনাশের মধ্যে এই ডাক্তাররাও তো ইনক্লুডেড, সেটি ঘটতে চলেছে। এই রায়টি সেদিকে ইঙ্গিত দিয়েছে। এই বিষয়টি প্রথমে আলোচনা করব। পরবর্তী বিষয়টি একই রকম গুরুত্বপূর্ণ। বিল গেটস মহাশয় কিভাবে ফান্ডিং করে ভাইরাসকে ভয়ানক বানাচ্ছেন, মারাত্মক বানাচ্ছেন এবং মিডিয়াকে দিয়ে সেটা প্রচার করছেন, রিসার্চকে ফান্ডিং করছেন, বিশ্ববিদ্যালয়কে ফান্ডিং করছেন, যাতে করে কোনো একটি নিরীহ ভাইরাসই বলুন, প্যাথোজেনই বলুন, যাকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই, তাকে মারাত্মক আকার দেওয়া যায়। সেই উদ্দেশ্যে বিল গেটস মহাশয়ের ফান্ডিং, সে বিষয়েও তথ্যসহ লিঙ্কসহ আলোচনা করব এই লাইভে। শেষ পর্যন্ত শুনবেন, ছড়িয়ে দেবেন আমাদের এই চেতনার জয়যাত্রা এবং আমাদের আশঙ্কা, যাতে করে আমরা মানসিক প্রস্তুতি নিতে পারি আগামীর জন্য। যারা এখন আসেননি তারা পরবর্তীতে শুনবেন, ফেসবুকে থেকে যাবে, ইউটিউবেও ভিডিওটি দেওয়া হবে। তবে বিষয়ে যাওয়ার আগে আমার সহযোদ্ধাদের প্রতি, পাঠকদের প্রতি, মননশীল পাঠকদের প্রতি কিছু আবেদন আছে এবং দুটি ঘোষণাও রয়েছে এর সাথে। কী আবেদন? আমার ফেসবুক পেজ, আপনারা জানেন, সেই সময়ে প্রোফাইলের পাশাপাশি আমার ফেসবুক পেজগুলোকেও ব্লক করে দেওয়া হয়, স্ট্রাইক করা হয়, ফেসবুকের পক্ষ থেকেই করা হয়। কিন্তু সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি আমার অফিসিয়াল পেজটি তার স্বাস্থ্য ফিরে পেয়েছে।
দেখা যাচ্ছে এক্সেলেন্ট হেলথ, যেটা রিচ ছিল না এবং ব্লক করে রাখা হয়েছিল, কদাচিৎ পোস্ট করতাম, সেটা সমহিমায় ফিরে আসছে। এবং আমি সাম্প্রতিককালে বেশ কিছু ইন্টারভিউও পড়েছি জুকেরবার্গ মহাশয়ের। তিনি রীতিমতো কোণঠাসা, কারণ তিনি স্বীকার করেছেন যে করোনা কালে ফেসবুকে যেভাবে তার দলবল সেন্সর চালিয়েছে, কাঁচি চালিয়েছে, আমাদের পোস্ট উড়িয়ে দিয়েছে, রিচ কমিয়ে দিয়েছে, প্রোফাইল ব্লক করেছে, সেই কারণে তিনি ক্ষমা প্রার্থী বলা যেতে পারে, অ্যাপোলজি চেয়েছেন। এবং ইদানিংকালে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি ফেসবুকে অনেক কিছু লিখলেও আগের মতো করে কোনো সেন্সর আপনারা বোধ করছেন না। আমি নিজে এটা দেখে নিয়েছি। অর্থাৎ হাত তুলে দেওয়ার মতো পরিস্থিতি, কারণ ফেসবুক তো একটা ওপেন ফোরাম, সবার মতামত প্রকাশের জায়গা। জুকেরবার্গের অস্তিত্ব, তার মালকড়ি বলুন, মুনাফাই বলুন, পরিচিতি বলুন, মূলত ফেসবুক। তো সেটাকে তিনি তো বাঁচানোর চেষ্টা করবেনই। অর্থাৎ একটা ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি হয়েছে, শ্যাম রাখি না কুল রাখি। তো তিনি আপাতত নীরব আছেন এবং এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আপাতত যে পলিসি ফেসবুকে দেখা যাচ্ছে সেটাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই আমি আমার অফিসিয়াল পেজটিকে আবার ফিরিয়ে আনার, সক্রিয় করার উদ্যোগে সামিল হয়েছে। সেই পেজটির লিঙ্ক আমি আমার এই প্রোফাইলে দিয়ে দিয়েছি। আগ্রহী পাঠক সহযোদ্ধারা ফলো করুন, ছড়িয়ে দিন, কারণ পেজের রিচটা কিন্তু প্রোফাইলের তুলনায় অনেক বেশি থাকে, কারণ পেজে অনেক মানুষ ফলো করতে পারেন। প্রোফাইলের তুলনায় পেজ অবশ্যই শক্তিশালী, সেটা আপনারা জানেন। শুধু তাই নয়, আমি ব্যক্তিগতভাবে এটাও সিদ্ধান্ত নিয়েছি, নীতিগতভাবে যা একসময় আমি করিনি, কিন্তু মানুষের চেতনার বিস্তারের কারণে, উদ্দেশ্যে, কারণ ডেঙ্গুটা দেওয়া হবেই। টার্গেট আমাদের উপমহাদেশ। ইউরোপে ডেঙ্গু নিয়ে তেমন কোনো কিছু করতে পারবে না, আমেরিকাতেও তো পারবেই না। তাই আমাদেরই আমাদের ঘরটা সামলাতে হবে। তাই এই ফেজটাকে যাতে করে আরও বেশি করে রিচ বাড়ানো যায়, তার জন্য দরকার হলে ব্যক্তিগতভাবে আমি ফেসবুককে দানা পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, দানা পানি পেলে দেখবেন এরা আরও বেশি করে ছড়িয়ে দেয়। আগে হ্যাঁ, ওই যে স্পন্সর্ডের গল্প তো আপনারা তো জানেন। এখন যেহেতু এগুলোর ওপরে সেন্সর নেই, রেস্ট্রিকশন নেই, তাই এই সুযোগটা কাজে লাগাতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না। তো তাই এই পেজটি আসলে আমার প্রকাশকের উদ্যোগেই করা হয়েছিল। প্রথম দিকে কিছুদিন কাজেও লাগানো হয়েছিল। তো পরবর্তীতে এই অফিসিয়াল পেজটিকে একদম আজকের ঘটনা, সময়ের সঙ্গে তাল রেখে, চিন্তাভাবনার সঙ্গে তাল রেখে পেজটির নামকরণ করলাম দেবাশিস লাহা অ্যান্ড থিঙ্কার্স। কারণ আমরা সবাই থিঙ্ক করছি, ভাবছি। এক্ষেত্রে আমরা কেউ ছোট নই, কেউ বড় নই, কারণ থিঙ্কিংয়ের জায়গায় আমাদের একটা প্যারালেল আছে। আর ভাবছি বলেই কিন্তু আমরা উদ্যোগী হচ্ছে। প্রথমে আমাদের মস্তিষ্কে কোনো একটা কিছু নাড়া দেয়, আর সেভাবেই আমাদের হাত, পা, মুখ, নাক, চোখ সক্রিয় হয়ে ওঠে। তো এটাই বাস্তব। তাই থিঙ্কার্স। তো পেজটিতে আমি সক্রিয় হয়েছি, সক্রিয় থাকব, প্রোফাইলটিতেও থাকব। আপনারা পেজটিকে ছড়িয়ে দেবেন, সহযোদ্ধা মননশীল পাঠককে আমন্ত্রণ জানাবেন পেজটিকে ফলো করতে বা লাইক করতে। এটা আমার আবেদন। ভাবনা ছড়াক। দ্বিতীয়ত,
আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন আমার লেখা যে স্লোগান বলুন বা সচেতনতার যে লাইনগুলো নিয়ে যে টি শার্টগুলো ডিজাইন করা হচ্ছে, 5টি ইতিমধ্যেই তৈরি হয়েছে, আমি বৃহস্পতিবার পেয়ে যাব। তো যদি কোনো সহযোদ্ধা ব্যক্তিগতভাবে চিনি বা সক্রিয়ভাবে প্রচারে আছেন, সচেতনতায় আছেন, তিনি যদি এমন টি শার্ট চান, অবশ্যই ঘরে পরার জন্য নয়, এটা বাইরের মানুষের সামনে তো পৌঁছতে হবে, এই কারণেই তো করা। তো সেই ক্ষেত্রে কোন স্লোগানটি বা কোন লাইন তার পছন্দ, এটা জানিয়ে যদি আমাকে বলেন, তবে আমি তাকে সেই টি শার্টটি উপহার হিসেবে দেব। হ্যাঁ, কোনো অর্থের প্রয়োজন নেই, প্রশ্নই আসে না। আমি উপহার হিসেবে দেব এই শর্তে যে তিনি এটি বাইরে পরবেন, ট্রেনে বাসে গন্তব্যে যেখানেই যাবেন এটি পরবেন। আমি এটি উপহার হিসেবে দেব, এটা আমার ভেতর থেকে উঠে আসা উপলব্ধি। তবে হ্যাঁ, একদমই অপরিচিত হলে তো যাকে আমি দেখিনি বা চিনি না, সেক্ষেত্রে ইনিশিয়ালি অবশ্যই সমস্যা থাকবে, কারণ এটি তিনি আদৌ পরে ঘোরাঘুরি করবেন কি না সেটা তো আমাকে বুঝতে হবে। তাই বুঝতেই পারছেন, সহযোদ্ধা বলতে, পাঠক বলতে আমি কাদের বোঝাচ্ছি, যাদের সঙ্গে আমার বইমেলায় দেখা হয়েছে, কফি হাউসে দেখা হয়েছে, মিছিলে দেখা হয়েছে, মিটিংয়ে দেখা হয়েছে, সেমিনারে দেখা হয়েছে, মঞ্চে দেখা হয়েছে, এমন কেউ। পরবর্তী ঘোষণা হলো ডেঙ্গু ভৌ ভৌ আসছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি জানিয়েছি 2026-এর মাঝামাঝি বা শেষ থেকে বা 2027-এর প্রথম থেকে এই অমৃত স্কুল থেকে দেওয়া শুরু হবে, কচি কাচাদের উদ্দেশ্য করে দেওয়া শুরু হবে। তার জন্য স্কুলে স্কুলে ডেঙ্গুর সচেতনতার বিভিন্ন রকমের সরকারি নির্দেশ পৌঁছে গেছে, সেটা আপনারা জানেন। যারা স্কুলে এখন আছেন, শিক্ষকতা করছেন, তারা ব্যাপারটা জানেন ইতিমধ্যে। তো এই কারণে আমি ঠিক করেছি যে এই ডেঙ্গু সচেতনতা এবং সঙ্গে করোনা অমৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া তার লিঙ্ক উল্লেখ করে আমি A4 সাইজের একটি লিফলেট বানাবো। কত হাজার হবে, লক্ষ তো আমাদের ছড়ানোর ক্ষমতা নেই, এত আমাদের মানুষ নেই। সেটিতে এই ডেঙ্গু সম্পর্কে তথ্য, ভ্যাকসিন নেবেন কি নেবেন না সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ, লিঙ্ক, এবং বলাই বাহুল্য শিরোনাম হবে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, এই শিরোনামে লিফলেটটি প্রকাশ করব আমি। সেক্ষেত্রে নিচে যাতে করে কারো কোনো দায়িত্ব না থাকে, আপনারা অনেকেই ভাবতে পারেন এরকমের লিফলেট দেব, যদি সমস্যায় পড়ি, কেউ যদি পেছনে লাগে বা ইত্যাদি, স্বাভাবিক মধ্যবিত্ত আমরা, আমাদের মধ্যে এই ভয়টা কাজ করে। সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করে লিফলেটে প্রচারে এবং দায়িত্বে আমার নাম থাকবে, অর্থাৎ আমি কেবলমাত্র এই লিফলেটের যে কথাগুলো লেখা থাকবে তার জন্য শুধু আমিই দায়ী থাকব, এই মর্মে এটি লাইন থাকবে, আমার নাম থাকবে, আমার ফোন নাম্বার থাকবে, যাতে করে আরও বিস্তারিত জানার জন্য লিফলেট প্রাপকরা যোগাযোগ করতে পারেন। তাই আপনারা নিশ্চিন্তে এই লিফলেট বিলি করতে পারেন। এখনও রেডি হয়নি, আমার টার্গেট আগামী কলকাতা বইমেলা দিয়ে উদ্বোধন করার এই লিফলেটের। তো যারা লিফলেট বিলি করতে চাইবেন, আমার সহযোদ্ধা পাঠক, কোনো রকম চাপ নেই, তাদের ইচ্ছের ওপর নির্ভর করছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই লিফলেটের সমস্ত ব্যয় আমি বহন করব, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই দুটি ঘোষণার আমার করার ছিল। এবারে আসছি আজকের লাইভের বিষয়ে, বক্তব্যে, মূল বিষয়। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস তাদের রায়ে জানিয়েছে যে
এটা বুঝতেই পাচ্ছেন ইউরোপের ওপর বলবৎ হচ্ছে, আমাদের দেশের নয়। আমাদের আলাদা সুপ্রিম কোর্ট আছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে জানেন নিশ্চয়ই একটা ইউনিফাইড বডি, তাদের একটা আদালত আছে যার নাম ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। সেখানে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছিল, বিশেষ করে যারা ভুক্তভোগী, ভ্যাকসিন নিয়ে ভুগছেন, আত্মীয় স্বজন মারা গেছেন। আপনারা তো জানেন যে ওদেশের ওই প্রথম বিশ্বের চেতনা অনেক বেশি, সেখানে প্রতিবাদ মিছিল অনেক বেশি পরিমাণে, বেশি সংখ্যায় হয়েছে, অনেক বেশি লোক রাস্তায় নেমেছে এবং সেখানে অনেক বেশি সংখ্যক চিকিৎসক, তাদের নাম আপনারা ইতিমধ্যেই জানেন, আমি দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছি, লাইভে বারবার করে বলি, এখানে আর দীর্ঘায়িত করব না। তো তাদের সংখ্যাও অনেক বেশি যারা পথে নেমে মানুষকে সচেতন করার ভূমিকায় ছিলেন বা এখনও আছেন। এতে অবশ্য আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই, যেহেতু আমাদের দেশে এমন মানুষের সংখ্যা কম বা পথে নামা মানুষের সংখ্যা কম, এই কারণে কিন্তু আমাদের লজ্জিত হওয়ার আসলে কিছু নেই। কারণটা কি, ইউরোপ আমেরিকা অনেক আগে থেকেই এই ভুক্তভোগী, কারণ ওদের চাইল্ডহুড ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য ভ্যাকসিনের যে প্রোগ্রামগুলো বহু আগেই শুরু হয়েছিল। তাই এবং সেখানে এই চেতনা বিস্তারের কাজ প্রথম একজন বিখ্যাত প্রাতিষ্ঠানিক ডাক্তার, তিনি বড় ইউরোপিয়ান ইউনিয়নের বড় পদে ছিলেন, তার কথা আমি বারবার করে বলি, তিনি আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বড় প্রথম ভূমিকা নেন। রবার্ট এস মেন্ডেলসন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক এবং আরও বড় বড় পদে তিনি ছিলেন। তো সেগুলো অর্থাৎ 1970-এর দশক 80-র দশক থেকে তিনি এক্ষেত্রে অ্যাক্টিভ ভূমিকা নেন। তাই ক্ষেত্র অনেকটাই প্রস্তুত ছিল, যাকে আমরা অ্যান্টি ভ্যাক্স মুভমেন্ট বলছি, ক্ষেত্র প্রস্তুত ছিল। প্লাস মানুষ অনেক বেশি ভুক্তভোগী সেখানে, অটিজমের সংখ্যা সবে আমাদের দেশে বাড়ছে, কিন্তু ও দেশে কিন্তু অনেক আগেই তারা, যেহেতু এমএমআর থেকে শুরু করে এগুলো যে ভ্যাকসিনগুলো অনেক আগেই ওরা দেওয়া শুরু করে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে, তাই ওরা এই বিপদগুলো আরও বেশি করে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে বলে ওখানে জাগরণটা বেশি হয়েছে। আর আমাদের দেখুন না, এমএমআর ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে এই তো বছর 2-3 আগেই দেওয়া হলো মাত্র। তার আগে প্রাইভেট থেকে কতজনই বা নিয়েছেন বলুন? বিনা পয়সায় তো দেওয়া হয়নি। আর বিনা পয়সায় বিষ মানুষ তো প্রশ্ন করে না, আপনারা জানেন। তো তাই এতে লজ্জিত হওয়ার কিন্তু কিছু নেই। ওরা বেশি জেগেছে, আমরা কম জেগেছি, এমনটা নয়। আমরা আমাদের সাধ্যমতো লড়াই করছি এবং আগামীতে আমাদের লড়াই যে আরও বেশি বিস্তৃত হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা এগোচ্ছি। তো এখন এই ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে এইসব মানুষ, অ্যাক্টিভিস্ট, চিকিৎসক, তারাই তো মামলা করেছিলেন। তো কি রায় দেওয়া হলো? অভূতপূর্ব রায় আমাদের দৃষ্টিভঙ্গিতে অবশ্যই, তবে এটা প্রত্যাশিত ছিল। কি, প্রথমে আমি এই রায়টিকে আলোচনা করব। আমি আগেই বলেছি, লিঙ্ক দিয়ে দেব লাইভের শেষে কমেন্ট বক্সে। তারপরে এই রায়ের ইমপ্লিকেশন কি, আমরা এটাকে কিভাবে দেখব, কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, এবং এরপরে আমরা কিভাবে প্রস্তুত থাকব, আগামীতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে আলোকপাত করব আমি। প্রথমে রায়টি দেখে নেওয়া যাক। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে করোনা ভ্যাকসিনের যে সাইড এফেক্ট বলুন না, অ্যাডভার্স ইভেন্টস বলুন, তার জন্য ডাক্তাররাই দায়ী। The doctors or the healthcare professionals are solely responsible and liable, civilly and criminally. একদম এই কথাটাই ব্যবহার করা হয়েছে শিরোনামে। ভাবতে পারেন, অর্থাৎ এই ভ্যাকসিনের যে সংক্রান্ত যে অসুস্থতাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কারা দায়ী? হেলথ কেয়ার প্রফেশনালসরা দায়ী, অর্থাৎ নার্স থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তাররা দায়ী, একদম ক্রিমিনালি দায়ী, পরিষ্কারভাবে বলা হয়ে গেছে সেখানে। এবার আসুন আর কি কি সেই রায়ে বলা হয়েছে। বড় রায়, আমি সংক্ষেপে মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কি কি বলা হয়েছে?
বলা হয়েছে প্রথমেই, যেটা বলা হয়েছে যে করোনা ভ্যাকসিন ডাক্তারদের ইচ্ছে করলেই ডাক্তাররা না করতে পারতেন, কোনো রকম লিগ্যাল অব্লিগেশন ছিল না যে তাদেরকে প্রেসক্রাইব করতেই হবে। দে হ্যাড ফ্রিডম অফ চয়েস, ঠিক এটাই ব্যবহার করা হয়েছে। দে হ্যাড ফ্রিডম অফ চয়েস, অ্যান্ড ইফ দে হ্যাড ওয়ান্টেড দে কুড হ্যাভ ইজিলি এক্সারসাইজড দেয়ার ফ্রিডম অফ চয়েস। তারা পারতেন, কিন্তু তারা করেননি। আর কি ছিল? বলা হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়া, কারণ প্রতিটি পেশেন্টের পরিস্থিতি ভিন্ন, সবাই একরকম নয় যেহেতু ফিজিক্যালি, তাই ডাক্তারদের কেস টু কেস বেসিস অনুসারে স্টাডি করে প্রেসক্রাইব করা উচিত ছিল, এবং প্রেসক্রিপশনের এগেনস্টেই ভ্যাকসিনেশনের বৈধতা, কিন্তু তারা করেননি। প্রেসক্রিপশন ছাড়াই ভ্যাকসিনের প্রচার করেছেন, নিতে বলেছেন মানুষকে, এবং বাধ্য করেছেন, প্রেশার ক্রিয়েট করেছেন, হেলথ কেয়ার প্রফেশনালরা প্রেশার ক্রিয়েট করেছেন। এটাকেই ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস রীতিমতো ভৎসনা করেছে, এবং ডাক্তারদেরই কাঠগড়ায় তুলেছে, হেলথ কেয়ার প্রফেশনালদেরই কাঠগড়ায় তোলা হয়েছে। হ্যাঁ, ক্ষোভটা কিন্তু ওদের উপরও আমাদেরও আছে, কিন্তু ওরা কি? গভীরে যেতে হবে। আসুন, আর কি বলা হয়েছে সেই রায়ে ভাবলে একটু চমকেই উঠবেন। একদিকে পজিটিভ, অপরদিকে কিন্তু কাউকে যেন বাঁচানোর চেষ্টা হচ্ছে, যেটা খুবই প্রত্যাশিত। কারণ আমি বারবার করে বলি, আদালত বলুন, প্রতিষ্ঠান বলুন, রিসার্চ বডি বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, এগুলো আসলে ফান্ডেড বাই দ্য জায়োনিস্টস। তাই রায়টাকে একটু স্টাডি করলেই বুঝতে পারবেন। সেখানে কি বলা হচ্ছে যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কোনো একটা সরকার, কোনো একটা ভ্যাকসিন একটা প্রোডাক্টকে তারা মার্কেটিংয়ের জন্য বাজারে আনতেই পারেন, সরকার সেখানে অনুমতি দিতেই পারে। তো বাজারে আছে বলেই সেটা ডাক্তাররা নির্বিচারে বলে দিয়ে যাবেন, নিতে বলবেন, এমনটা তো হবে না। অর্থাৎ মার্কেটিং অথরাইজেশন আছে মানেই, আগে হ্যাঁ, একদম সেটাই বলা হয়েছে। মার্কেটিং, MA শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রথমে মার্কেটিং অথরাইজেশন বলে তারপরে সহজ করে বোঝানোর জন্য MA ব্যবহার করা হয়েছে। তো এই মার্কেটিং অথরাইজেশন আছে বলেই ডাক্তাররা মুড়ি মুরগির মতো ভৌ দিয়ে যাবে, এমনটা হবে না। এটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, এটা ক্রিমিনাল অফেন্স। একদম বলা হয়েছে ক্রিমিনাল অফেন্স, এবং এই ডাক্তারদেরই তার জন্য দায়ী করা হয়েছে, হেলথ কেয়ার প্রফেশনালদের দায়ী করা হয়েছে। অর্থাৎ মার্কেটিং বিল গেটসরা করতেই পারে, সরকার অথরাইজেশন করতে পারে, এবং এটাও বলা হয়েছে ডাক্তারদের ওপর তো কোনো চাপ দেওয়া হয়নি যে তাদেরকে প্রেসক্রাইব করতেই হবে, তাদেরকে মার্কেটিং করতেই হবে, নির্বিচারে বিনা প্রশ্নে তাদেরকে মার্কেটিং করতেই হবে, এমনটা তো বলা হয়নি। কোথায় প্রমাণ আছে? আগে হ্যাঁ, ওখানেও কিন্তু প্রমাণ নেই। আমাদের যেমন ট্রেনে বাসে উঠতে দেওয়া হবে না, অমুক করতে হবে না, দালাল মিডিয়া আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল, এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করে বিভিন্ন রকমভাবে বাধ্য করা হচ্ছিল আমাদেরকে, যাতে করে 99% মানুষ ধরেই নিয়েছিল এটা বাধ্যতামূলক। তারও কিন্তু কোনো লিখিত প্রমাণ নেই, সেটা আমরা জানি, সব মৌখিক। এক্ষেত্রেও কিন্তু মৌখিক। ইন্টারেস্টিং না? এবার কাদের পালা? বুঝতে পারছেন কেন আসছি, পরের পার্টে আসবো। লাইভটা যথারীতি একটু দীর্ঘ হবে, আমার কিছু করার নেই, এসব তো রিল করে বলা যায় না, যায় কি? আর যদি কোনো সহযোদ্ধা মনে করেন এগুলোকে ছোট ছোট করে, টুকরো টুকরো করে, বা নিজেরা ব্যাপারটা বুঝে নিয়ে রিল বানাবেন, তারা স্বাগত। তথ্য তো আমি দিয়েই যাচ্ছি, তথ্যের তো অভাব নেই, সেই তথ্য নিয়েই আপনারাই করুন না। মানুষ জাগুক, চেতনা ছড়াক, কিন্তু এই বিষয়গুলো আমাকে তো ইন্টারপ্রিট করতে হবে। এই ভূমিকাটা তো আমি দেখতে পাচ্ছি, সেটা
ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আমিই নিয়েছি, আর তো কাউকে দেখি না। তো তাই আমাকেই এইভাবে কাজটা করে যেতে হবে। বাকি আপনারা ছোট ছোট ভিডিও বানাতেই পারেন, কিন্তু মূল বিষয়টা আগে আপনাদের ওপর একদম। হ্যাঁ, ওটা তো ওরা স্বীকার করবে না। সমস্যাটা বুঝুন এবার। মধ্যবিত্তের বিনাশের মধ্যে ডাক্তাররা কি করে ঢুকে পড়ছে আস্তে আস্তে, বলেছিলাম আমি আসবো, পরের পার্টে আসছি। স্বাগত নিরঞ্জন মণ্ডল। এবারে অর্থাৎ কোনো চাপ নাকি ছিল না, তাই তাঁরা কেন এটা করলেন, এটা তাঁদের দোষ, পরিষ্কারভাবে বলা হয়েছে। মার্কেটিং কোনো একটা কোম্পানি করতেই পারে, সরকারও অনুমোদন দিতেই পারে, কিন্তু ডাক্তাররা কেন? আপনারা পড়াশোনা করবেন না? আপনারা জানবেন না? আপনারা বুঝবেন না? কি খুব গাড়ি বাড়ি, হ্যাঁ, বিনোদন, পয়সা কামানো, মহাকালের খাঁড়া কিন্তু সবার উপরেই নামবে। এটাও একটা মহাকালের ক্রিয়া আমার মনে হয়। আসছি, মনে হয় কেন, আমি নিশ্চিত কোন দিকে যাচ্ছি আমরা আসবো। আচ্ছা, এরপরে আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে প্রেসক্রিপশন, তো বললাম প্রেসক্রিপশন ছাড়া ভ্যাকসিন দেওয়া ঠিক হয়নি, এটা তারা বলেছেন। এবং অনেক মানুষ নাকি ডাক্তারের কাছে প্রেসক্রিপশন চেয়েছেন, সেক্ষেত্রেও ডাক্তাররা নাকি রাজি হননি। তারা স্রেফ বলেছেন যে নিয়ে নিন, ভালো জিনিস নিয়ে নিন। গেল। এবারে পরের পার্টে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পরের পার্টে এই যে অতীতে যত মামলা হয়েছে, যেখানে ভ্যাকসিনের পক্ষে, ডাক্তারের পক্ষে ইউরোপের বিভিন্ন দেশ, ন্যাশনাল যে কোর্টগুলো আছে, তারা ডাক্তারদের পক্ষে রায় দিয়েছে, ভ্যাকসিনের পক্ষে রায় দিয়েছে, এবং বেশ কিছু প্রফেশনালকে, বিভিন্ন ক্ষেত্রে অনেক হেলথ কেয়ার প্রফেশনালও আছে, এয়ারফোর্সের কর্মীও আছেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মী বেসরকারি কর্মী আছেন, যাদেরকে এই ভিত্তিতে ছাঁটাই পর্যন্ত বা সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল যে তারা নিতে চাননি বলে। মামলায় এইসব দেশের অনেক আদালত, নিম্ন আদালত হোক, অমুক আদালত হোক, ন্যাশনাল কোর্ট আর কি, সেই জাজেরা কিন্তু ভ্যাকসিনের পক্ষেই রায় দিয়েছিল, ডাক্তারদের পক্ষেই রায় দিয়েছিল, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষেই রায় দিয়েছিল। সেই সব রায় কিন্তু বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ সেই সব রায় আর থাকলো না, কারণ ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের যে রায়, সেটা যেহেতু ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ইউরোপের সর্বোচ্চ একটি বডি বিচার ব্যবস্থার ক্ষেত্রে, তাই এই ন্যাশনাল রুলিংগুলো কিন্তু আর ভ্যালিড থাকলো না। আর কি এখানেই শেষ নয়, তাহলে সেই সব বিচারকের কি হবে? সেসব বিচারক তো রায় দিয়ে অনেকের জীবন হেল করে ছেড়েছিলেন। ব্যক্তিগত যেটা চয়েস, বারবার করে রায়ে বলা হয়েছে ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ রোগীরা ভ্যাকসিন, মানুষ ভ্যাকসিন নেবে কি নেবে না তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওই যে আমরা বারবার করে এটা বলি, বডি ইন্টিগ্রিটি, আমাদের শরীর, আমার শরীর, আমি সিদ্ধান্ত নেব। তো এইটা বিচারকরা দেখেননি, ইগনোর করেছেন। এটাও তো অন্যায়। আর তাই সেই বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, এইবার সেই সব ভুক্তভোগী মানুষ যারা এই বিচার চেয়ে আবেদন করেছিলেন নিজেকে বাঁচাতে, ভৌভবের হাত থেকে বাঁচার জন্য, যাদের ছাঁটাই করা হয়েছিল বা সাসপেন্ড করা হয়েছিল এই গ্রাউন্ডে, তারা সেই সব জাজের বিরুদ্ধে এখন আদালতে যেতে পারবেন, এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দিস জাজেস ক্যান বি রিকলড। হ্যাঁ, এইসব জাজকে রিকল করা যেতে পারে, মানে কি বুঝতেই তো পাচ্ছেন, মানে বসিয়ে দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, একটা প্রসেস অনুসারে, এলোপাথারি নয়, নট অ্যাট র্যান্ডম, দেয়ার শুড বি আ প্রপার প্রসিডিওর টু রিকল দিস জাজেস। হ্যাঁ,
ভাবতে পারেন, বিচারকদের রিকল করার কথাও বলা হয়েছে। সংক্ষেপে পরবর্তী কি, এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, যেসব ডাক্তাররা এরকম রোগীদের, ডাক্তারের বিরুদ্ধে অনেক রোগী যারা মামলা করেছেন অসুস্থ হয়ে, যাদের ডাক্তার বাধ্য করেছে বা বলেছে এরকম, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারদের ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে সেই ক্ষেত্রে, এবং আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই যে মূল রায় এখন বেরোলো সেই ভিত্তিতে অবশ্যই এটাই হচ্ছে এখন স্ট্যান্ড পয়েন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে যে তাহলে কি এবার সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করা হবে, করে তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে? ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বলছে না, তেমনটা নয়। যারা ইতিমধ্যেই জড়িয়ে গেছেন, তো সে আদালতে চলে গেছেন, তাদের বিরুদ্ধে লোকজন, সেখানে তো আদালত ঠিক করবে অবশ্যই, যার মূল ভিত্তি হচ্ছে এই রায়। কিন্তু যাদের এখন সমস্ত ডাক্তারকে ধরে ধরে এত এত ডাক্তার, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই তো কত ডাক্তার আছে বলুন দেখি, হাজার লক্ষ ডাক্তার, তো তাদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি তাদের বিরুদ্ধে কোনো কিছু মোশন মুভ করার কথা আদালত বলেনি। কি বলছে? দায়ী করা হচ্ছে এক্ষেত্রে সার্বিকভাবে ইএমএকে, অর্থাৎ ইউরোপিয়ান মেডিকেল এজেন্সিকে দায়ী করা হচ্ছে। আমাদের যেমন আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অনেকটা ওই রকমই ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি এই রোলটা প্লে করে, অর্থাৎ কোনো প্রোডাক্টের বিভিন্ন রকমের গুণাগুণ থেকে শুরু করে অ্যাওয়ারনেস এবং অনুমোদন দেওয়া, এই কাজগুলো, এবং এফেক্টিভনেস থেকে শুরু করে সাইড এফেক্টস কতটা কী, এইগুলো সেইভাবে দেখে নিয়ে ছাড়পত্র দেয় সেই ভ্যাকসিন বা ড্রাগের বা মেডিসিনের ছাড়পত্র দেয় ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি বা ইএমএ। তাদেরকেই কিন্তু কোর্ট এবার সরাসরি কাঠগড়ায় তুলল। কি জাস্টিফাই মনে হচ্ছে না আমাদের লড়াই, আমাদের যে চেতনা বিস্তার, আমাদের তো আনন্দিত হওয়ারই কথা। অবশ্যই একদিক থেকে দেখতে গেলে তো এটা আমাদের বিজয়, আনডাউটেডলি ইটস আওয়ার ভিক্টরি, যেটা হবে আমরা বহু আগেই, ভৌ হওয়ার আগেই আমরা বুঝেছিলাম, পোস্ট দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম, আমার সহযোদ্ধারাও উপলব্ধি শেয়ার করেছিলেন, তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে করেছিলেন। ঠিক সেটাই তো ঘটল। একটা আন্তর্জাতিক আদালতে ভৌভবের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্টসকে স্বীকার করে নেওয়া হলো, এবং এই কারণে ডাক্তারদেরকেই দায়ী করা হলো, সেলফ কেয়ার প্রফেশনালদেরকেই দায়ী করা হলো। শুধু তাই নয়, এখানে আরও একটা জায়গা আছে আমি মিস করে গেছি। কি, হেলথ কেয়ার প্রফেশনালদের বাঁচানোর জন্য একটা আইন আছে, যেটা আমাদের দেশেও দেখবেন আইন আছে, তাদের বিরুদ্ধে চট করে কোনো কিছু করা যায় না। এটাকে কি বলে? পেনাল শিল্ড। পেনাল শিল্ড, শিল্ড মানে কি? ঢাল। পেনাল মানে শাস্তি সংক্রান্ত, রিলেটেড টু পানিশমেন্ট ইজ কল্ড পেনাল। তাহলে শাস্তি থেকে বাঁচার জন্য যে ঢাল, সেটাকেই বলা হচ্ছে পেনাল শিল্ড। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে আদালত সেটাকেও অ্যাড্রেস করেছে, কি যে এই যে হেলথ কেয়ার প্রফেশনালদের বাঁচানোর জন্য যে আইন আছে, পেনাল শিল্ড আছে, যে তারা যদি কোনো এরকম ভ্যাকসিন দিয়ে থাকে, তার যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, মানুষ মারা যায় বা ইত্যাদি ইত্যাদি, বা তাহলে তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, তারা প্রোটেক্টেড আছেন আইনের বলে, ইত্যাদি ইত্যাদি যেসব বলা আছে, আমাদের দেশেও আছে, গোটা সমগ্র বিশ্বেই এটা কম বেশি আছে ফর দ্য হেলথ কেয়ার প্রফেশনালস। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এখানে যে না, এক্ষেত্রে কোনো পেনাল শিল্ড থাকবে না যদি না প্রেসক্রিপশন থাকে। ভাবুন কি, অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের, ইনক্লুডিং ডক্টরস, নার্সেস, অল দিজ হেলথ স্টাফ, যারা ভ্যাকসিনটা দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন সক্রিয়ভাবে, বিশেষ করে সক্রিয়ভাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বা বলেছেন, রেকমেন্ড করেছেন,
নিজে দিয়েছেন বা নিতে বলেছেন। তো এদের ক্ষেত্রে কিন্তু আর পেনাল শিল্ড থাকলো না। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস অনুসারে সেটাকে রিভোক করে নেওয়া যাবে, অর্থাৎ তাদের শাস্তি দেওয়া যাবে। দে ক্যান বি পানিশড। কি? হ্যাঁ। এবার আসুন, সংক্ষেপে বললাম, লিঙ্ক দিয়ে দেবো। এবার আসুন এই রায়ের ইমপ্লিকেশন কি, আমরা কতটা আনন্দিত হব। আনন্দিত তো হয়েছি ইতিমধ্যেই আমরা, কিন্তু একটু গভীরে গেলে আনন্দটা কি একই রকমভাবে তীব্র থাকবে? না, থাকবে না। কারণ খেয়াল করে দেখুন, আমি বারবার প্রথম থেকে আপনাদের বলে এসেছি যে শুধুমাত্র ভ্যাকসিন নয়, প্যান্ডেমিক নয়, নিউ ওয়ার্ল্ড অর্ডারের আরও অনেকগুলো মুখ আছে, অনেকগুলো দিক আছে। তার একটি দিক আমি বারবার করে পোস্ট দিয়েছি, ভিডিও করেছি, এখনও ইউটিউবে পাবেন। কি? অন্যতম একটি এজেন্ডা, অনেক এজেন্ডা, বেসরকারিকরণ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, যেটা আগামীতে আমরা দেখতে পাবো, প্রকৃতির সমস্ত সম্পদকে কবজা করা দেখতে পাচ্ছি আমরা। তো এই যেমন ধরুন কয়লাকে ফসিল ফুয়েল বলে দাগিয়ে দিয়েছে। কয়লার দাম দেখুন, কয়লা আপনি পাবেনও না। পথে ঘাটে কয়লার উনুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক জায়গায় তুলে দেওয়া হয়েছে, আগামীতে সব তুলে দেওয়া হবে। কিন্তু ওই যে দেউচা পাচামিতে কয়লা খনির জন্য আদানি পুলিশ লাগিয়ে দিয়েছে, আদিবাসীদের উৎখাত করা হচ্ছে, তারা প্রতিবাদে নেমেছেন। কি? ওটাও তো কয়লা। তাহলে ওই কয়লাটা আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করলে পলিউশন হবে। আর আদানি যদি ব্যবহার করে তাহলে পলিউশন হবে না, কারণ আদানি ওটা কিসে ব্যবহার করবে? ওই যে গাড়ি, আপনারা ইলেকট্রিক কার কিনবেন, অনেকে কিনছেন, সেগুলো চার্জ কিসে হবে? কোন বিদ্যুতে হবে? আকাশ থেকে পড়বে? ওটা ওই কয়লা দিয়েই বিদ্যুৎ হবে। আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সাধারণ মানুষের, গরিবের যে একটা জ্বালানি ছিল কয়লা, গরিব মানুষ ব্যবহার করত, একসময় খুব সস্তা ছিল। আমি ছোটোবেলায় কয়লা ভেঙেছি, আমাদের কয়লার উনুন ছিল, আমাদের কয়লাতেই রান্না হতো ছোটোবেলায়, আমি দেখেছি। অনেক পরে গ্যাসের গল্প। তো সেই গরিবের, নিম্নবিত্তের হাত থেকে জ্বালানিটা কেড়ে নিয়ে শুধুমাত্র আদানিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াই অন্যতম একটি প্রক্রিয়া, ওই নিউ ওয়ার্ল্ড অর্ডার। সেটা আপনারা বুঝে গেছেন। কিন্তু আরও একটা ব্যাপার আমি বারবার করে বলেছি, সেটা হলো কি? মধ্যবিত্তের বিনাশ। মধ্যবিত্তের বিনাশ, তারই একটি রূপ আপনারা ইতিমধ্যেই আমাদের দেশে দেখছেন, গোটা বিশ্বেই দেখা যাচ্ছে কম বেশি। হলো সরকারি শিক্ষক এবং সরকারি চাকরি যারা অবশ্যই মধ্যবিত্তের মধ্যেই পড়ে, সেগুলোর বিলোপ করা। নতুন রিক্রুটমেন্ট বন্ধ। শিক্ষকতার ক্ষেত্রে আমি বহু আগেই বলেছিলাম, নিয়োগ হবে না, এখন বিয়োগের সময়। এসএসসি বলুন, অমুক বলুন, তমুক বলুন, সব বন্ধ, নিয়োগ বন্ধ। অর্থাৎ মধ্যবিত্তের যে একটা জায়গা ছিল, যাদের একটা উপার্জনের দিক থেকে দেখতে গেলে মধ্যবিত্ত বলতে পারতাম, তাদের বিনাশের প্রক্রিয়া ইতিমধ্যেই একটা জায়গায় পৌঁছে গেছে। শিক্ষকতার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে এআই এসে গেছে, তো স্বাভাবিকভাবেই এগুলো হবে। এত লোক লাগবেই না আমাদের, বহুবার বলেছি। এবার দেখুন, এবার বেসরকারি শিক্ষক তো থাকবেনই, বেসরকারি স্কুল মাইনে কত দেয় একটু খোঁজ নিয়ে দেখবেন, মাইনে টাইনেগুলো দেখে নেবেন, তারপর বুঝবেন ওরা মধ্যবিত্তের মধ্যে থাকছে কি না। বেসরকারি স্কুলের শিক্ষক দু একজন একদম টপ লেভেলে, দু একটি স্কুল বাদ দিয়ে অ্যাভারেজ স্যালারিটা দেখে নেবেন, দেখবেন ওরা নিম্নবিত্তের মধ্যেই পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা রং মিস্ত্রি বা অনেক ফুচকাওয়ালা তার চেয়ে বেশি উপার্জন করে স্বনিযুক্তি ক্ষেত্রে অন্তত। অর্থাৎ গেল। এবারে আসুন, মধ্যবিত্তের মধ্যে আর কারা পড়ে? ডাক্তাররা পড়ে। একদম টপ লেভেলের ফার্মা কোম্পানির ডাক্তার, কিছু যারা নিজেরাই মানে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে রেখে দিয়েছেন, তারা তো ব্যবসায়ী ডাক্তার, তাদের কথা বলছি না। তারা তো 1% হবেন না, পয়েন্ট কত শতাংশ হবেন। বাকি ডাক্তাররা, বিশেষ করে সরকারি ডাক্তারেরা, সবাই মধ্যবিত্তের মধ্যেই পড়েন আগে। হ্যাঁ, এবার তাদেরকে কাঠগড়ায় তোলা হলো। কী ভাবছে, এটা শুধু ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের প্রক্রিয়া? না না না, এটা সমগ্র দেশেই, বিশ্বেই এটা আস্তে আস্তে লাগু হবে। অর্থাৎ
ডাক্তারদের এবার ভিলেন বানানো শুরু হয়ে গেল। কি মহাকালের একটা ক্রিয়া দেখতে পাচ্ছেন তো। আমাদেরই তো ছেলেমেয়েরা ডাক্তার হয়, কৃষকের ছেলে সুযোগ সুবিধে পেয়ে ডাক্তার হয়েছে, বহু আছে, ভালো মেধা ছিল, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি হয়েছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু মধ্যবিত্ত বা বড়জোর কেউ কেউ উচ্চ মধ্যবিত্ত টপ ক্লাসে যেতে পারেনি। তার জন্য সুপার স্পেশালিটি হসপিটাল দু একজন ডাক্তার করেছেন, তাদের কথা বাদ দিন, তারা আপাতত বেঁচে যাবে। এটাই তো হয়, একটু একটু করে হবে। ওই যে বলেছিলাম না, মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ, হয়তো 1% 2% মানুষ, তারা উচ্চবিত্তের মধ্যে চলে যাবেন, আর বাকি শতাংশ নিম্নবিত্তের দিকে ধাবিত হবেন। সেই প্রক্রিয়ায় চলছে। তাহলে এইবার এই যে রায়ের মাধ্যমে ডাক্তারদের এবং নার্স, হেলথ কেয়ার প্রফেশনালদের যে তাদের বিরুদ্ধে তোপ দাগা হলো, তাদেরকেই দায়ী করা হলো ইউরোপিয়ান ইউনিয়নের কোর্ট অফ জাস্টিসে, সেটা খুব বার্তাবহ না, ইন্টারেস্টিং না? যে অবজারভেশনটা আমি বহু আগেই রেখেছি তার সঙ্গে মিলছে কি না ভাবলেই বুঝবেন। এটা কেন করা হলো, সহজ হলো কেন বলুন দেখি, তারপরে অন্যান্য দিকে আসছি। সহজ হলো এই কারণে, আপনি একটা ট্রেনে উঠলেন, ওঠার পরে দেখবেন ট্রেনটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা লেট ছিল। এবার প্রচুর ভিড় হয়েছে, এর পায়ে ও মারিয়ে দিচ্ছে, ওর পায়ে ও মারিয়ে দিচ্ছে, হাতাহাতি শুরু হয়ে গেল, গালিগালাজ শুরু হয়ে গেল। আপনি কি করছেন, যে আপনার পাটা মারিয়ে দিয়েছে বা আপনার পায়ের ওপরে ব্যাগ রেখেছে বা গুঁতো মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, তাকেই আপনার দায়ী মনে হবে প্রথমে, সেই দায়ী, তাই তো? কিন্তু গভীরে গেলে বুঝতে পারবেন আসলে দায়ী কিন্তু সেই লোকটি নয়। সে যে গুঁতোগুতি করছে, তারও যাওয়ার তাড়া আছে, 2 ঘন্টা ট্রেন লেট, সে গুঁতোগুতি করতে বাধ্য হচ্ছে, তার জন্য বাড়ির লোক অপেক্ষা করছে, কারো বা হসপিটালে রোগী দেখতে যাচ্ছেন, তার জন্য সে দায়ী নয়। আপনিও যে তার সঙ্গে গণ্ডগোল করছেন, তার জন্য ঠিক আপনিও দায়ী নন। তাহলে কে? ট্রেনটা লেট কেন হলো, কারা লেট করালো, ট্রেনটা কারা কম দিচ্ছে? এখন তো দেখবেন লোকাল ট্রেন ভ্যানিশ হয়ে যাবে, আস্তে আস্তে শুরু হয়েছে প্রক্রিয়া। তাহলে এই যে আমরা কুম্ভের ক্ষেত্রেও দেখেছি কতগুলো ট্রেন দেওয়া হয়েছিল, সাফিসিয়েন্ট না। তাহলে এই যে প্রক্রিয়াটা কিন্তু উপর মহল থেকে হয়, কিন্তু আমরা একে অপরকে মারামারি দোষারোপ করি, নিজেদের মধ্যে মারামারি করি, আর ওরা ডিভাইড অ্যান্ড রুলের ক্ষেত্র তৈরিই রাখে। ঠিক একই রকমভাবে দেখবেন, অর্থাৎ আপনি সরাসরি যাকে দেখতে পাচ্ছেন, ইউ আর অ্যাফেক্টেড বাই, কার দ্বারা আপনি অ্যাফেক্টেড হচ্ছেন তাকেই আপনি দোষী দেবেন। এটাই স্বাভাবিক প্রবণতা। অত গভীর করে কে ভাবতে আমরা পারি না। এটাই রিফ্লেক্স অ্যাকশন, তাই তো? এটাই রিফ্লেক্স অ্যাকশন। তো এবার এই যে ভ্যাকসিনের এত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আমি তো ক্রিয়াই বলি, আসলে এটা তো ফার্মা লবি গুঁজে দিয়েছে। এত কিছু যে ঘটছে, মানুষের মৃত্যু, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, অ্যালার্জি, সুগার হাই হয়ে যাওয়া আচমকা, প্রেশার হাই হয়ে যাওয়া আচমকা, এই যে এত কিছু ঘটছে, তার জন্য আপনি প্রথমে কাকে দায়ী করবেন? আপনাকে যে নিতে বাধ্য করেছে বা বলেছে নিতে হবে বাধ্যতামূলক, সেই আশাকর্মী হতে পারে, স্বাস্থ্যকর্মী হতে পারে, ডাক্তার হতে পারে, অর্থাৎ আপনার ক্ষোভ কিন্তু তাদের দিকেই ধেয়ে যাবে। কজন বিল গেটসের নাম জানে বলুন দেখি? সেরাম ইনস্টিটিউটের নাম কজন জানে? আমরা কেউ কেউ যারা লড়াই করছি তারা জানি, তাদেরকে দায়ী করি, কিন্তু আমাদের দায়ী করা দিয়ে তো কিছু যায় আসে না। বেশিরভাগ মানুষের ক্ষোভ তো স্বাস্থ্যকর্মীদের দিকে, সেটাকে ওরা এখন কাজে লাগাবে। ও দেশে লাগানো হয়ে গেছে, আমাদের দেশেও লাগাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এই যে আমাদের মধ্য থেকেই যারা ভেবেছিলাম যে আমাদের সন্তান সন্ততি ডাক্তার হয়ে আরামে থাকবে, সুখে থাকবে, জমিজমা বিক্রি করে ডিগ্রি টিগ্রি করেছিলেন, অনেকে এমবিবিএস করেছেন, অনেকে প্রাইভেট কলেজ থেকে করেছেন, বা বাবা মাও ঘুষ টুস খেয়ে ছেলেকে পড়িয়েছেন, আছেই তো, আমরা কতটা সৎ আমরা তো জানি, ব্যতিক্রম বাদ দিয়ে। তো এই যারা ভেবেছিলেন আমরা দারুণ, আমার সন্তানরা ডাক্তার হয়ে দাঁড়া জীবন সুখে থাকবে, অর্থাৎ স্বার্থপরতা আমরা তো আমাদের আশপাশকে নিয়ে ভাবি না, বেশিরভাগই এটাই প্রবৃত্তি আমাদের। তো তাই এবার কি হলো, সেই সুখের স্বর্গে বংশদণ্ড প্রবেশ করতে চলেছে। তাহলে আমাদেরকেই
আমাদের বিরুদ্ধে আমরা কাজে লাগিয়েছিলাম। আমরা ভাবিনি দুটো পয়সা আসবে, স্টাডি করিনি ভ্যাকসিনটা কীরকম, আদৌ কি একটু দেখি, বলি, ওয়েট করতে বলি। অনেকে ডাক্তাররাও নিজেরা নিয়েছিলেন, প্রশ্ন করেননি। সেরকমই ডাক্তার কি পড়াশোনা করেছেন? সিলেবাসে করোনা ছিল না, সিলেবাসে বিল গেটস ছিল না, সিলেবাসে গেটস ফাউন্ডেশন ছিল না, তাই তো? তাহলে ছিল না, আর তাই তারা নির্বিচারে গুঁজতে বলেছেন আর ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছেন, ফার্মা কোম্পানির টাকায় দেশ বিদেশ ঘুরেছেন, ব্যতিক্রম মার্জনীয়, একাধিক গাড়ি করেছেন, লাইফস্টাইল লিড করেছেন। টপ লেভেলের কথা বাদই দিলাম, আমি সাধারণ মধ্যবিত্ত ডাক্তাররা তারাও তো অনেকেই বেশ ভালোই টপ লেভেলের মতো হসপিটাল না বানাতে পারলেও বেশ ভালোই কামিয়েছেন তো। তো তারা কি ভেবেছিলেন ব্যাস আমরা এরকমই থাকবো, যাহা শুরু হয় তাহা একদিন শেষ হয়? এইবার শেষের ঘন্টা বেজে গেল, কারণ ডাক্তার আগামীতে শিক্ষক যেমন টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, প্রক্রিয়া শুরু হয়েছে, ডাক্তারও তখন আর ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ ডাক্তারদের এত রমরমা থাকবে না এআই দিয়ে, রোবোটিক্স দিয়ে। এবং ডাক্তারদের তো ভিলেন বানানো হয়েই গেল। এবার এই যে রায়ের মাধ্যমে কারা ভিলেন বলল? ডাক্তাররা ভিলেন বলল। এটা মহাকালের লীলা নয় কি? কারণ আমরা ব্যতিক্রম বাদ দিয়ে ডাক্তার শ্রেণীরাই দু একজন পিটার ম্যাককলা, যাদেরকে কনস্পিরেসি থিওরিস্ট বলেছিল, ওরা এখন রিভোক করতে বাধ্য হচ্ছে, জনগণের চাপেই হোক বা পুরোটা প্ল্যান, ওদের একটা প্ল্যানই আছে আমার মনে হয়, আমি আসছি এক এক করে, বাধ্য হচ্ছে তারা। তো তাহলে এটাই একটা প্রক্রিয়া যে আমরা যারা আমাদের মধ্য থেকে যারা ডাক্তার হলো, কমফর্টেবল লাইফ লিড করলো, এথিক্স ভুলে গেল, হিপোক্রেটিসের গল্পটা মানে আদর্শ ভুলে গেল, তারা কি বেঁচে যাবে? তারাও বাঁচবে না। অর্থাৎ তাদের উপরে এবার খাড়া আসতে চলেছে। এবং এটাও কিন্তু একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা, যেটা আমাদের ডাক্তাররা ব্যতিক্রম বাদ দিয়ে যখন তারা এমবিবিএস এমডি হয়ে গেলেন, তারা ভাবতে শুরু করলেন তারা মহামানব, তারা দেবতা, তারা যা ইচ্ছে তাই করতে পারেন। তারা ভাবলেন না সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, নিপীড়িত মানুষের কথা তারা ভাবলেন না। তারা ভাবলেন হুয়ের, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, ফার্মা কোম্পানির যে গাইডলাইন আছে, সেটাকে মেনে চলে কমফর্টেবল লাইফ লিড করো। কি দরকার? এটা কি অন্যায় নয়? এটা কি পাপ নয়? সমস্ত ডাক্তার কি ভৌ নিয়েছেন? না, নেননি। আমি জানি অনেকে না বুঝে নিলেও একটা সংখ্যক ডাক্তার তারা কিন্তু ব্যাপারটা বুঝে নিজেরা নেননি, কিন্তু রোগীদেরকে নিতে বলেছেন এবং ভ্যাকসিনের মার্কেটিং করেছেন, ব্যবসা করেছেন, বকলমে করেছেন। তারা কি পাপ করেননি? এটাই তো পাপ। সহনাগরিকদের উপরে যারা দুর্বল, যাদের প্রশ্ন করার ক্ষমতা নেই, যারা আইনটা সেভাবে বোঝে না, গাইডলাইন জানে না, ডাক্তারদেরই ভগবান বলে যাদেরকে ভাবতে বলা হয়েছে এবং তারা নিজেরাও প্রশ্ন করেনি, ডাক্তারদের ভগবান বলে মেনে নিয়েছে, তো প্রশ্ন না করার জন্য তারা যেমন ভুগছে, তেমনই তাদের পাশে না থাকার জন্য, তাদের হয়ে বিবেককে নাড়া না দেওয়ার জন্য এবার এরাও ভুগবে। ভোগা প্রসেস তৈরি শুরু হয়ে গেছে। দরকার নেই, উই ডোন্ট নিড ডক্টরস। The doctors we have seen, we have been watching, we have been witnessing for decades, 10 years, 20 years, even 50 or 60 or 100 years. The concept of treatment, medical treatment, is undergoing sea change, a radical change. ডাক্তাররা সেটাও বোঝেননি। আরে তারাও তো করে খাওয়া মানুষ, ওটা করলে ভালো ইনকাম হবে, প্রজ্ঞা দিয়ে কি হবে, দূরদৃষ্টি দিয়ে কি হবে,
মানুষকে পায়ে পিষে পদদলিত করে এগিয়ে চলো, ল্যাডার, ক্লাইম্ব দ্য ল্যাডার উইদাউট আস্কিং কোশ্চেন্স, এটাই তারা করেছেন। তো তাদের এবার ভুগতে হবে, তাদের রিপ্লেস করা হবে। শিক্ষকদের পালা চলছে, এবার তাদের পালা শুরু হচ্ছে। এবার এই জায়গাটা আমি আপনাদেরকে বোঝালাম, আপনারা আগেই বুঝতে পারতেন, তবু একটু ক্ল্যারিফাই করলাম। এবারে আসছি, দেখুন রায়ের আরেকটা দিক। সেখানে কিন্তু ফার্মা কোম্পানিগুলোকে কোনো রকমভাবে ব্লেম করা হলো না। কেন করা হলো না? বিল গেটস বলুন, এই যে সেরাম ইনস্টিটিউট বলুন, বা বড় বড় যে জিএসকে বলুন, যে বড় বড় যেসব ফার্মা, স্যানোফি বলুন, স্যানোফি পাস্তুর বলুন, মডার্না বলুন, তারপরে এই যে যারা যারা রয়েছে, তাই না? তো এই বড় বড় যেসব কোম্পানি, ফাইজার বলুন, তারা যে সরকারকে হাইজ্যাক করে ঘুষ খাইয়ে, রাজনৈতিক নেতাদের ঘুষ খাইয়ে তারা যে এই, এবং হুকে পয়সা করে দিয়ে ম্যানেজ করে তারা যে এটা করলো, এই ব্যাপারেও লিঙ্ক আছে বহু, আমি দিয়ে দেব কিভাবে বিল গেটস এবং তার দলবল সরকারকে হাইজ্যাক করে দেশে দেশে, সরকার, রাজনৈতিক দল, সরকার এবং সমস্ত সংস্থাকে হাইজ্যাক করে দেশে দেশে কী রকম তাণ্ডব চালিয়েছে, প্যান্ডেমিকের তাণ্ডব, সেসব তথ্য তো এখন এসে গেছে, যেগুলো আগে আমি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলেছিলাম হোয়াট ইজ রিয়েলি গোয়িং টু হ্যাপেন। Now we have a lot of information, lot of researches, and of course hard facts. আমরা আছে এখন আমাদের সামনে, দিয়ে দেব। তাহলে তাদের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস কেন কিছু করলো না? যে এই রিসার্চগুলো সন্দেহজনক, এগুলো এরা বানাচ্ছে কেন এরকম ভয়ঙ্কর ভ্যাকসিন যার এত সাইড এফেক্ট, তাদের কি রিসার্চ ডেভেলপমেন্ট উইং নেই? তারা কি ঠিকঠাক করে ট্রায়াল করছে না? ট্রায়াল যদি হতো, হিউম্যান ট্রায়াল যদি ঠিকঠাক হতো, অ্যানিমাল ট্রায়াল যদি ঠিকঠাক হতো, তাহলে এত সাইড এফেক্টস তো হতো না। তাহলে তাদের দায়িত্ব নেই? ডোন্ট দে হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি? ইন মাই ওপিনিয়ন, অফকোর্স দে আর কালপ্রিটস, দে আর দ্য মেইন কালপ্রিটস। কিন্তু না, তাদের বিরুদ্ধে এখানে একটা কথাও বলা হয়নি। তাদের নাকি মার্কেটিং করার অধিকার আছে, দে হ্যাভ এভরি রাইট টু মার্কেট দেয়ার প্রোডাক্টস। তার মানে ডাক্তাররাই কেন প্রেসক্রিপশন ছাড়া দিলেন? তাদের ওপর যে চাপ ছিল, লিখিত চাপ নেই, চাপ ছিল আমরা জানি, তো কী লেভেলে চাপ ছিল সেটা আমরা জানি। কিন্তু ডাক্তাররা তো সাধারণ মানুষের মধ্যেই পড়ে, ওদের তো দরকার নেই। মধ্যবিত্তের মধ্যেই পড়ে, ওদের তো দরকার নেই। টপ ক্লাস থাকবে আর স্লেভ ক্লাস থাকবে। বহুবার, সেই কবে আমি 2020তেই বলেছিলাম, শুধু টপ থাকবে আর বটম থাকবে, টপের অনুগ্রহে বটমকে বাঁচতে হবে। সেই প্রক্রিয়ায় ডাক্তাররাও তো আমাদেরই ছেলে পেলে, ভালো একটু মেধা ছিল, মানে ওরা যে মেধার ডেফিনেশন তৈরি করে দিয়েছে, সেই মেধাকেই ব্যবহার করে অবশ্যই সিংহভাগই স্বার্থপরের মতো তারা তাদের সংসার গুছিয়েছে, পসার গুছিয়েছে। কিন্তু ওরাই আবার আমাদেরকে স্বার্থপর হতে বলেছে। ব্রেন ওয়াশ এমন একটা শিক্ষা ব্যবস্থা ওরা তৈরি করেছে, ক্যারিয়ারিস্টিক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, এমন একটা ম্যাট্রিক্স তৈরি করেছে যার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা স্বার্থপর হয়ে যেতে বাধ্য। তাহলে ওরাই আপনাকে বলছে স্বার্থপর হও, বিচ্ছিন্ন হও, মানুষকে শোষণ করে নিজেরটা গোছাও, আবার ওরাই আপনাকে দায়ী করে বলছে কেন হে দিলে কেন প্রেসক্রিপশন ছাড়া? আমরা চাপ দিতে পারি, কিন্তু তাই বলে তুমি শুনবে? আর যদি ডাক্তাররা এখন বলেন হ্যাঁ আমাদের চাপ দেওয়া হয়েছিল, আমরা দিতে চাইনি এভাবে, কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে, তখন এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসই প্রশ্ন করবে প্রমাণ কি? চাপ দিয়েছে, লিখিত ইমেল দেখান, অথরাইজড ইমেল দেখান, প্রমাণ দেখান। কি এগুলো প্রমাণ থাকে? আমাদেরকে যে চাপ দেওয়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই, কেউ দেখাতে পারেননি এখনো পর্যন্ত। তাহলে
ওদেরও একই রকম পরিস্থিতি, কারণ ওরাও তো আসলে আমাদেরই লোক। একটুখানি পাখনা গজিয়েছিল, না বুঝে স্বার্থপরতার পাখনা। তো সেটাই প্রক্রিয়া। মাঝে মাঝে মহাকাল মনে হয় এই জায়নিক শক্তিকে দিয়েই হয়তো আমাদের টেস্ট করাচ্ছে। বুদ্ধিমান অবশ্যই, এই জায়নিক শক্তি যে কতটা বুদ্ধিমান, আমাদের ভেতরের এভিলগুলোকে, আমাদের ভেতরের নোংরা, যদিও সবই আপেক্ষিক, আমি এটা আলোচনার বোঝানোর জন্য বললাম যে নেগেটিভ দিকগুলো আছে না, যত রকম আছে, মানুষকে শোষণ করা, এক্সপ্লয়েট করা, হ্যাঁ, শুধু নিজেরটা ভাবা, এগুলোকে আমাদের মধ্যে আছে, যেটাকে ইড বলা হয়। ইড মানুষের মধ্যে তো সুপার ইগোও আছে, যেটা আদর্শের জন্য প্রাণ দেয়, অন্যের জন্য প্রাণ দিতে পারে, যাকে সুপার ইগো বলা হয়। তো সেইটাকে চাপা দেওয়ার কৌশল হিসেবে ইটকে জাগিয়ে তোলার বিভিন্ন রকমের প্রলোভন ওরা তৈরি করলো, আর সেই ফাঁদে আমরা পা দিলাম। তো তাহলে ওরাই আমাদের এই সত্তাকে, এভিল যেটাকে বলা হয়, মানুষের পাশে না থেকে মানুষকে এক্সপ্লয়েট করে, পণ্য করে নিজেরটা গুছিয়ে নেওয়ার যে মানসিকতা, সেটাকে ওরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উস্কে দিয়ে ওরাই এখন বলছে কেন কেন প্রেসক্রিপশন ছাড়া কেন দিলে, প্রমাণ কি তোমাদের উপর জোর দেওয়া, প্রমাণ কি আপনাদের উপর চাপ ছিল? নেই, প্রমাণ নেই। কি এটা ভিসিআর সাইকেল না? আমি এই কারণে বারবার করে সচেতন করি, সাবধান করি, আগেও বলেছিলাম, তখন ডাক্তারবাবুরা আমাকে গালিগালাজ করেছিলেন, বুঝতে চাননি। কেউ কেউ আবার কলকাতা পুলিশকে মেনশন করেছিলেন আমার পোস্টে, যে এই লোকটা এরকম বলছে, মানুষকে মিসইনফর্ম করে মানুষকে বিপজ্জনক করোনার মুখে ঠেলে দিচ্ছে, ভ্যাকসিন নিতে বারণ করছে। তখন এই সব ডাক্তাররা আমার পোস্টে, অনেক তখন পাঠক ছিলেন আমার ডাক্তার, এখনও কেউ কেউ ব্যতিক্রমী চিকিৎসক আছেন। সেদিনে একজন ব্যতিক্রমী চিকিৎসক আমার গ্রিগরি রাসপুটিন বইটি সংগ্রহ করলেন কোরিয়ারে, তো আছেন, কিন্তু সংখ্যাটা কম। ওই তো সংখ্যাটা চিরকালই কম ছিল। তো বাকি যারা তখন ছিলেন তারা ওই প্রেমের গল্প পড়েন, বা বিভিন্ন রকমের আরও অন্যান্য রকম বই আছে, তো এই ধরনের লেখা, এরকমের ভিডিও, এই ধরনের পোস্ট, এ অধম ছাড়া কে শুরু করেছিল এই বঙ্গে? তো তারা তো খেপে যান, চটে যান। তখন তারা আমার প্রোফাইলে ছিলেন। এখন অনেকেই নিজে থেকে বিদায় নিয়েছেন, আমি বিদায় দিয়েছি ব্যক্তিগত আক্রমণ করার কারণে। তো তারা এসব বলতেন, তো তারা কোথায় এখন? কোথায় তারা? কেমন আছেন? কেউ কেউ হয়তো চলেও গেছেন, আমি জানি না। বাকিরা যারা যাননি, অতি বুদ্ধিমান ছিলেন, নিজেরা নেননি, তাদেরও সময় ঘনিয়ে এসেছে। বুঝতে হয়, ইউ হ্যাভ টু রিড দ্য রাইটিং অন দ্য ওয়াল। প্রকৃতি আমাদের এইটা এমনি এমনি দেয়নি, এটাকে এক্সারসাইজ করতে হয়। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা সুপ্ত, লুপ্ত হয়ে যায়নি এখনও। আমি বিশ্বাস করি না বউ যত শক্তিশালী হোক, সমস্ত মানুষের চিন্তন এবিলিটি মাইন্ড প্রোগ্রামিং করতে পারে বা কন্ট্রোল করতে পারে, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ওরা যেটা পারে আমাদের বিভিন্ন ঘটনাবলী দিয়ে ভাবতে, যাতে আমরা না ভাবি, সেটাকে ডাইভার্ট করতে পারে। যেমন এই যে এমন ভিডিও নিয়ে গণ্ডগোল, কি হিন্দু মুসলমান চলছে, ট্রেনে কি কার ভিডিও করেছে, অথচ কত নারী নিজেরাই রিল করে সমস্ত কিছু যতটুকু দেখানোর দেখিয়ে দেয়, তাই না? এই স্মার্টফোনের যুগে কোনো প্রাইভেসি আছে? নেই। এগুলো তো খেলা, আমি আগের ভিডিওতে বলেছি, তাও অনেকে বিশ্বাস করছেন না, করুন, দরকার নেই করার, এটা তো খেলা। আপনি যান না, যেসব নারীরা এসবের প্রতিবাদ করছেন, মূল ইস্যুটা বুঝতে পারছেন না, তারাও ভৌ নিয়ে বসে আছেন। একদিন তাদেরও খবর আসবে, খবর হবে, যদি না প্রাকৃতিক পন্থায় ফিরে আসেন এখনো পর্যন্ত। তো তাদের ক্ষেত্রে তাদের প্রোফাইলগুলো গিয়ে দেখুন তো, সেখানে কীরকম ছবি আছে, দেখুন তো তারা রিল বানায় কি না, কীরকম রিল তারা বানায়। তো সেইখানে তো সব কিছুই, তাহলে কি দাঁড়ালো ওটা?
গোটা মাইক্রো লেভেলেও হয়, ম্যাক্রো লেভেলেও হয়। আর একটা কথা মনে রাখবেন, প্রসঙ্গান্তরে যাব না, ভিডিও এমনি আরও পরের বিষয়টি আজকে আলোচনা করব। যখনই দেখবেন কোনো ঘটনার সঙ্গে ভিডিওই বলুন, খবরই বলুন, রাজনৈতিক দল যুক্ত হয়ে যায়, তখনই বুঝবেন কিছু একটা গণ্ডগোল আছে, ব্যাপারটা স্বাভাবিক নয়। কত অন্যায় ঘটছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, অমানবিকতা ঘটছে, কত কিছু ঘটছে, কত মৃত্যু, কত অবিচার, কত কিছু ঘটছে। তো এই যেমন ধরুন না, ওই যে কয়লা খনিকে কেন্দ্র করে যে আদানির যেটা দেউচা পাচামিতে যা ঘটছে, সেটা নিয়ে কোনো এরকম ভাইরাল ভিডিও আমরা কিছু লোক ছাড়া হইচই হচ্ছে, রাজনৈতিক দলের চাপানুতর হচ্ছে, আদানির বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নেমেছেন এরকমভাবে ভিডিও বাজিতে নেমেছেন? বা ওই যে যিনি হিন্দু রক্ষাকর্তা হিসেবে মগজ ধোলাই হয়ে গেছে হিন্দুদের, মোদির আরেকজন অনুচর আমাদের রাজ্যে, যিনি আগে টিএমসি করতেন, তার পেজে তিনি কি এই দেউচা পাচামির যে জোর করেন আদিবাসী উচ্ছেদ, তার যে প্রতিরোধের ভিডিও আমরা অনেকে ছড়িয়েছি, সেটা কি তার পেজে দিয়েছেন, প্রতিবাদ করেছেন? করেননি। তাহলে কি? অর্থাৎ খুব সহজ করে বুঝে নিন, প্রতিটি ঘটনার বারবার করে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার সহযোদ্ধা পাঠকদের কাছে আবেদন করব, খুব সহজ করে আপনারা ধরতে পারবেন। যদি যে কোনো এরকমের ঘটনা, নারী নির্যাতন হোক, ভিডিও করা হোক, এই হোক সেই হোক, যদি রাজনৈতিক দল জড়িয়ে যায়, যেমন আর.জি. কর, তখনই বুঝবেন ঘটানো হয়েছে, ঘটেনি, ঘটানো হয়েছে। আর এরকম বহু অন্যায় অবিচার বিনা বিচারে, বিনা প্রতিবাদে, চোখের জল নিয়ে ঝরে পড়ে বুনো ফুলের মতো, আমরা জানি না। তা নিয়ে কোনো রাজনৈতিক দল মাথা ঘামায় না, কোনো প্রতিবাদিনী সেগুলো নিয়ে আমাদের সামনে আনে না, আসে না। কারণ সুস্থ স্বাভাবিক জিনিস যা আমাদের ভালো রাখে, সুস্থ রাখে, তার টিআরপি নেই, তাতে যেহেতু লাভ নেই, যাতে ক্ষমতার গদি যার উপরে ভিত্তি করে তৈরি হয় না, মুনাফাবাজি হয় না, আর তাই তার টিআরপি নেই। আর আমরা এভাবেই আমাদের কবরটা খুঁড়ে ফেলি, খুঁড়ে যাই। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। তাহলে ফার্মা কোম্পানিগুলোকে অব্যাহতি দেওয়া হলো, এটা খুব অশনি সংকেত। সীমন্ত মান্ডি এগুলো তো বলবেই, এগুলো বলবে মানেই তুমি ঠিক পথে আছো, সঠিক পথে আছো, এটাই স্বাভাবিক। তা তুমি হেসে উড়িয়ে দেবে, বলো ঠিক আছে, দেখুন, পরবর্তী জায়গায় চলে যাবে, সময় নষ্ট করবে না, সময় অমূল্য। ভাবনা ছড়িয়ে যেতে হবে, কে কি বলল, কে কি গালিগালাজ করলো, কে কি কুকথা বলল, সেগুলো গায়ে মাখলে তো চলবে না। এভাবে ভাবতে হবে। একজন ইন্স্যুরেন্স এজেন্ট যখন দেখবেন এলআইসি করানোর জন্য পিছনে লাগে, আমার পিছনেও তো এক সময় লোকে লেগেছিল, আপনাদের পিছনেও লাগে, তখন কতবার আপনি না করেন। কেউ আবার বিরক্তি করে ফোনও কেটে দেয়, না আমি করব না, আমার 10টা পলিসি আছে। এরকম করে কেটে দেওয়ার পরেও তো তারা পিছু নেয়, করে, বলে কেন? দুটো পয়সা উপার্জনের জন্য, পরিবারের জন্য পলিসি একটা করলে কিছু তারা পার্সেন্টেজ পায়, তাই তো করে, সেই কারণেই তো করে। যদিও তারা বলে যে আপনার ভালোর জন্য, আর্থিক নিরাপত্তার জন্যই পলিসিটা, কিন্তু তারা এই যে বারবার করে আপনাকে উত্ত্যক্ত করে, সেটা কি জন্য করে? তারা ব্যক্তিগত স্বার্থেই করে। তো আমিও ব্যক্তিগত স্বার্থেই করি। সীমন্ত মান্ডিকেও বলবো, তুমিও ব্যক্তিগত স্বার্থেই করো। কি, কোন স্বার্থ? কে কুকথা বলুক না বলুক, পেছনে লাগুক, কিচ্ছু যায় আসে না। তুমি তোমার কাজ করে যাবে, মানুষকে বলবে, অপমানিত হবে বারবার করে। আমি অপমানিত হতে ভালোবাসি এখনও। হ্যাঁ, ও প্রকাশ্যেও, মানে পাবলিক ফোরামে ব্যক্তিগত আক্রমণ করলে তো সেটা আলাদা কথা।
কিন্তু আমার বিরুদ্ধে কি আড়ালে অবডালে অপমান হয় না? বিভিন্ন জায়গায় যেসব সভায় যাই হঠাৎ করে কেউ কেউ পটকা প্রশ্ন করে বসে না? আমি তো লাইভে বলি যে আপনি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হঠাৎ করে এখানে এসছেন কেন? কেন? শহরে কি কলকে পাচ্ছেন না? আপনি নাকি কলকাতার লোক? এসব তো অনেক শুনতে হয় আমাকে। বা আপনি ওই যে করিমপুরের মাচাতে আপনি নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, কেন আপনি এসছেন? তো এগুলো তো শুনতে হয় আমাকে। এগুলো গায়ে মাখলে চলে? তো এগুলো আমি সবসময় মনে করি যে এটা আমার অলংকার, এটা আমার অলংকার। আপনি কে? আমি কে? তুমি কে? দেবাদিদেব মহাদেব ছাই মেখে ঘুরতেন, বিভূতিভূষণ তাই তার। তো আমরাও, এগুলোই আমাদের অলংকার। এগুলো অ্যাকচুয়ালি আমাদের শক্তিশালী করে, আমাদের ইমিউনিটি শক্তিশালী করে। ছাইয়ের কিন্তু একটা বড় ভূমিকা আছে, এটা অন্য পরে আলোচনা করব। মহাদেব কেন ছাই মাখতেন, তার মশা মাছি তাড়ানোর জন্য তিনি শুধু ছাই মাখেননি, একটা গল্প আছে এ নিয়ে, পৌরাণিক গল্প। তারও ছাইয়েরও আরও অনেক ভূমিকা আছে, বিভূতির একটা বড় ভূমিকা আছে। ওটাও আমাদের ইমিউনিটিকে, স্বাস্থ্যকে শক্তিশালী করে, সুস্থ রাখে, পরে আলোচনা করব। তো এটাও আমি ওই অর্থে বললাম যে এটাও আমাদের শক্তিশালী করে। আর ব্যক্তিগত স্বার্থ কেন এটা? সমাজ না বাঁচলে, আশপাশের মানুষগুলো না বাঁচলে আপনি বাঁচবেন? আপনার কি ভূমিকা? হু আর ইউ? তাই এটা আমার ব্যক্তি স্বার্থ। আমি এভাবেই দেখি। আমার এটাই স্বার্থ যে আমার পাশের মানুষ, যারা এরকম মানুষ, আমার মতো সাধারণ মানুষ, যাদের কাছে বিপদের বার্তাটা পৌঁছয়নি, আমি শুধু একা জেনে কেন বসে থাকব? তারা ছাড়া আমি কে? একটা নির্জন দ্বীপে যদি আপনাকে অঢেল ঐশ্বর্য দিয়ে ফেলে রাখা যায়, ভোগ সামগ্রী সব কিছু, আপনি থাকতে পারবেন সেখানে? কতদিন পারবেন? মানুষ খুঁজবেন না, মানুষের মুখ? আমি সেটাই তো খুঁজি। আর তাই এটা আমার স্বার্থ। এটাই, এইভাবেই আমি দেখি। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমি নই, কারণ সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব থাকে না, আমি বিলীন হয়ে যাই। এবং আমার ভাবনাই বলুন, আমার কর্মই বলুন, সেটা সমাজই বহন করবে। আপনারাই আমার সমাজ, সহযোদ্ধারাই আমার সমাজ, যারা একসময় এই রকমভাবে, আমরা তো প্রায় অনেকেই, সবাই প্রায় এই ম্যাট্রিক্সের মধ্যেই তো ছিলাম, অন্ধকারে ছিলাম, সেখান থেকে আমরা আলো খুঁজে বেড়াচ্ছি। তো পাগল বলবে, পাগল বলছে, অপমান করছে, এরকম ভেবে যদি আমরা বন্ধ হয়ে যেতাম, চুপ করে যেতাম, বা আমি যদি থেমে যেতাম, পোস্ট করা বন্ধ করে দিতাম, বা অন্য রকম পোস্ট করে যেতাম যেগুলো বিবাদ তৈরি করে না, ঝামেলা তৈরি করে না, নির্ঝঞ্ঝাট পোস্ট করে যেতাম, তাহলে কি এত এত মানুষ যারা এখন জেগেছেন, জাগছেন, আমাদের সঙ্গে আমরা একত্রিত হচ্ছি, সেটা সম্ভব হতো? হতো না। তাই গায়ে মাখবেন না, ওটা আরও জোরদার হোক, এটা আমন্ত্রণ করুন। কাম অন, লুক অ্যাট মি, কাম অন, আই এম রেডি টু ফাইট। সবই নয়। এবারে তাহলে সুকৌশলে এখানে ফার্মা কোম্পানির দায়কে ইগনোর করা হলো। খুব, এটা অশনি সংকেত আমার কাছে। কেন? ওই যে বললাম, আগামীতে ওরা যেদিকে চাচ্ছে এক্সট্রিম পর্যায়ে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পরের স্টেপ কি বলুন তো? আমি এটা নিয়ে এখনও আলোচনা করিনি। একবার একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম, যেমন কারেন্সি থাকবে না, দরকার হবে না, টপ লেভেল ছাড়া সাধারণ মানুষকে ওরা রেশনের লাইনে দাঁড় করিয়ে চাল ডাল দেবে, ল্যাবের তৈরি প্রোডাক্ট দেবে, ওরা এমনটাই ভেবে রেখেছে। ওটা আইডিয়াল ওয়ার্ল্ড অর্ডার। আইডিয়াল ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু ফার্মা কোম্পানিরও আর তেমন দরকার পড়বে না। ফার্মা কোম্পানিকে ওরা ব্যবহার করছে ডিপপুলেশনের জন্য, মুনাফাবাজির জন্য। অবশ্যই এটা হতে হতে তো একদিন সব কিছুরই শুরু আছে, যেমন শেষও তো আছে। ওরা টোটাল কন্ট্রোলের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে, রাজনৈতিক দলও যেমন আইডিয়াল ওয়ার্ল্ড অর্ডারে থাকবে না, নিউ ওয়ার্ল্ড অর্ডারে ইতিমধ্যেই আস্তে আস্তে শেষের দিকে অপ্রাসঙ্গিক হতে শুরু করবে। 2040 সালের পর থেকে দেখবেন রাজনৈতিক দলও অস্তিত্বহীন হয়ে যাবে। শেষ খেলাটা ওরা খেলে নিচ্ছে রাজনৈতিক দলকে নিয়ে, তারপরে আর দরকার পড়বে না। ওরাই বানিয়েছে, ওরাই ফান্ডিং করেছে, ওরাই তুলে দেবে।
হ্যাঁ, ইলুমিনাটির যেটা আদর্শ ছিল মোরাললেস সেটাকেই ওরা করতে চলেছে, কিন্তু সেটা ওই রকম ছিল না শুরুতে। ওরা সেটাকে হাইজ্যাক করে নিয়েছে, হাইজ্যাক করে নিজের মতো করে একটা ওয়ার্ল্ড অর্ডার বানাতে চাইছে, যেখানে শুধু টপ থাকবে আর বটম থাকবে। অ্যাডাম ওয়াইশেপ, যেটা যাকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, তিনি কিন্তু এমন বিশ্বের কথা বলেননি, সেটা হাইজ্যাক হয়ে গেছে, সব কিছুই হাইজ্যাক হয়ে গেছে। আপনারা তো জানেন হিন্দুর নামে যেটা হিন্দুত্ব যেটাকে আমরা এখন বলি, সেটা কি সত্যিকারের হিন্দু? না। ইসলাম বলতে আমাদের সামনে রাখা হয় বারবার করে, যেটাকে আফগানিস্তান সৌদি আরবকে দিয়ে সামনে এনে প্রমোট করা হয়, ওহাবি সালাফি, একটা অসহিষ্ণুতা, একটা মগজহীনতা, কাঠমোল্লা প্রমোট করা হয়, সেটা কি ইসলাম? না। সব কিছুই ওরা হাইজ্যাক করে নিয়েছে, কেউ সেই দিকেই ওরা যাচ্ছে। তাই আপাতত এই পর্যায়টায় আমরা আছি, পরে ওগুলো নিয়ে আলোচনা করব। তাই নিশ্চিন্ত থাকুন যে যাহা শুরু হয় তা শেষ হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা গড্ডলিকা প্রবাহে গিয়ে আমাদের প্রজন্মকে শেষ করব না, আমরা অ্যালার্ট হয়ে প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। এই প্রক্রিয়া বোঝার জন্যই, অ্যালার্ট হওয়ার জন্যই এত লাইভ, এত লেখালেখি, এত বইপত্র। আমার কথা বলছি, এত বইপত্র মানে বাইরের লোকজন কোনো এখনও কলকাতা বইমেলায় তন্ন তন্ন করে খুঁজেও আমি কোনো বইপত্র পাইনি এরকম, যেই ব্যাপারে আমরা ভাবি, যেভাবে আমরা ভাবছি, লিখছি, আমি লিখছি, পাচ্ছি না, পাইনি, আমি খুঁজেছি। কেউ পেলে আমাকে জানাবেন। তাহলে ওরা আগামীতে মেডিকেল যে ট্রিটমেন্ট, দেখবেন ইতিমধ্যেই অনেক ওষুধকে ওরা ইচ্ছে করে, আগে কিন্তু ওরা জানতো না 100 কত এতগুলো ওষুধ নাকি যে মানে খারাপ। হ্যাঁ, দেখবেন মাঝে মাঝেই ছড়ানো হচ্ছে এই ওষুধগুলো। প্যারাসিটামলকে নিয়ে আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন, অমুক ওষুধ খারাপ, এত এত ওষুধ আছে, ড্রাগ যেগুলো খুবই ক্ষতিকারক বলে জানিয়ে দিয়েছে ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া। এগুলো প্রচুর খবরে পাবেন এখন, আমি বহু আগেই বলেছি। কেন? এখন ওদের আর এই ওষুধের পিছনে আর ওদের দরকার নেই। এখন কি? শুধু ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিকই দরকার নেই, এখন শুধু ভ্যাকসিন, ভ্যাকসিনের রাজত্ব। কারণ সবাইকে দেওয়া যায়, ওষুধে ওদের লাভ মুনাফা অনেক কম, ভ্যাকসিনে সরকারকে দিয়ে কিনিয়ে সবাইকে দেওয়া যায়। এই অর্থাৎ ভ্যাকসিন রাজটা এখন থাকবে শুধু, ওষুধপত্র আস্তে আস্তে বিলোপ হয়ে যাবে, তুলে দেবে। অর্থাৎ ছোটোখাটো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো শেষ, যারা একটু ওষুধ টষুধ তৈরি করে কমে খাচ্ছে, 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটির টার্নওভার, তারাও কিন্তু এই লাইনে আছে। কারা থাকবে? একদম টপ লেভেল যারা ভ্যাকসিন বানায়। এবার দেখুন তো আপনি খেয়াল করে, যে ছোটোখাটো ওষুধগুলো আপনি কিনছেন বাজার থেকে, দেখবেন অনেক সময় ছোটোখাটো ফার্মাসিউটিক্যালসের নাম থাকে যেখানে, যারা কিন্তু রাঘব বোয়াল নয়, তারা কিন্তু এবার লাইনে চলে এলো। প্রক্রিয়াটা কিন্তু সর্বত্র ঘটবে, সর্বত্র। আপনি কি ভাবছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানেই সবাই বেঁচে যাবে? না। স্কুল মানে কি সবাই থাকবে? এই যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছোটোখাটো মাঝারি গজিয়ে উঠেছে, সব থেকে যাবে? না, ওগুলোও উঠে যাবে, সব ওয়াশ আউট হয়ে যাবে, শুধু টপ থাকবে আর বটম থাকবে। এই টপ বটমের যে ব্যাপারটা, সেটা শুধু জনগণের জন্য প্রযোজ্য নয়, যে কোনো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য প্রযোজ্য। বোঝাতে পেরেছি? তাই এই সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো উঠে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। এসব ওষুধ যখন মানুষ আর কিনবে না এবং দাগিয়ে দেওয়া হবে ভিলেন বলে। এতদিন কিন্তু দাগানো হয়নি, কারণ এত ভৌ তখন ছিল না। প্যান্ডেমিক এনে এইবার শুধু ভৌ, শুধু ভ্যাকসিন। অমুক রোগ, ভ্যাকসিন নিয়ে নিন। নিউমোনিয়া, ভ্যাকসিন নিয়ে নিন। ওষুধ খাওয়ার কি দরকার আছে? ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, দূর, ওষুধ কেন খাবেন? ভ্যাকসিন নিয়ে নিন। ডেঙ্গু, দূর, ওষুধ কেন খাবেন? ভ্যাকসিন নিয়ে নিন। বার্ড ফ্লু আসছে, ভ্যাকসিন খাবেন কেন? ভয় কি? ভ্যাকসিন নিয়ে নিন। অর্থাৎ প্রতিটি রোগের ক্ষেত্রে, প্রতিটি অসুস্থতার ক্ষেত্রে ভ্যাকসিনই একমাত্র ওষুধ থাকবে। তাই এদের আর দরকার নেই। তাই ওই ক্ষেত্রেও একটা রিসেট শুরু হয়ে গেল সর্বক্ষেত্রে। তাহলে গেল এটা, এই পার্টটা। আইডিয়াল ওয়ার্ল্ড অর্ডার কেমন হবে সেইটা নিয়ে আমি পরে একটি ভিডিও করব, কারণ এখনও আপনারা সেই মানসিক জায়গায় হয়তো যেতে পারবেন না, অনেকটা দূরের পথ সেটা এখনও।
জিরো কার্বন যে ওরা পলিসিটা নিয়েছে, আগে এইগুলো রূপায়ণ করুক, 2030 পর্যন্ত ওদের ব্যাপারটা একটা মানে ওই সময় আরও এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে। আমি আপাতত আইডিয়াল ওয়ার্ল্ড অর্ডার, যেটা আমাদের জন্য আইডিয়াল নয় ওদের জন্য আইডিয়াল, সেটা নিয়ে আলোচনা আমি আপাতত এখানেই স্থগিত রাখছি। এবারে আসছি পরের আলোচ্য বিষয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ এসেছে, অভিযোগ একদমই এখন সাম্প্রতিক তা নয়, বেশ কয়েক বছর ধরে অভিযোগ, কি বিল গেটস মহাশয় বার্ড ফ্লু ভ্যাকসিন, বার্ড ফ্লু রোগটা যেটা মারাত্মক নাকি রোগ, H5N1 এবং আরও ভ্যারিয়েন্ট আছে, সেটাকে হিউম্যান ট্রান্সমিসেবল, অর্থাৎ হিউম্যানের মানুষের মধ্যেও ছড়াচ্ছে, এই রকম একটা রিসার্চকে যাতে করে আনা যায় মানুষের সামনে, মিডিয়াকে দিয়ে বলা যায় এবং জার্নালকে দিয়ে লেখানো যায় যে হ্যাঁ বার্ড ফ্লু মানুষেরও হচ্ছে এবং মানুষও এর দ্বারা আক্রান্ত হতে পারে, ভয়ঙ্কর এবং হচ্ছে, এই ধরনের লেখালেখি করতে হবে, রিসার্চ করতে হবে। তার জন্য $9.5 মিলিয়ন দিয়ে শুরু করেছেন যাত্রা। কাকে দিয়েছেন? ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটি, তাকে এই রিসার্চের জন্য, মানে এই ধরনের প্রোপাগান্ডার জন্য প্রায় $10 মিলিয়ন দিয়েছেন, এমন অভিযোগ হয়। প্রথম অভিযোগ কে করেন? সাম্প্রতিককালে প্রথম অভিযোগে আসছি, যেটা ছড়ানো হয়েছে। পিটার ম্যাককালা, যিনি আপনি জানেন যে প্রখ্যাত আমেরিকান কার্ডিওলজিস্ট, যিনি এই করোনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছেন, এখনও কাজ করে যাচ্ছেন, নিয়েছিলেন শুরুতেই, যে তিনি, তখন আমরা তার নাম জানতাম না, সেই সময় তো আমরা আস্তে আস্তে একে অপরকে চিনেছি, আমরা জানতে পারছি আমাদের মতো করে সমগ্র বিশ্বে কারা কারা কাজ করছেন, তাদের শ্রদ্ধা জানাই। তো তিনি, তার একটা ফাউন্ডেশনও আছেন, সেখানে তিনি এই একটা প্রথম শেয়ার করেন। কি করেন? পিটার ম্যাককালা বলেন যে বিল গেটস মহাশয় এবং অ্যান্টনি ফাউচি, ফাউচি তো আপনারা জানেন কুখ্যাত মানুষ, তো তার বিরুদ্ধে এখন মামলা হচ্ছে আমেরিকায়, বয়স হয়ে গেছে, আমার মনে হয় না মামলার নিষ্পত্তি পর্যন্ত উনি বাঁচবেন। ভালোই, সবই তো গটাপের খেলা। তো তিনি বলেন, পিটার ম্যাককালা বলেন যে বিল গেটস মহাশয় মিলিয়ন ডলার ঢেলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারগুলোতে, যাতে করে বার্ড ফ্লু ভাইরাসকে মারাত্মক প্রমাণ করা যায় এবং মানুষকে ভয় পাওয়ানোর জন্য রিসার্চ আনা, যাতে করে মানুষকে বোঝানো যায় যে হ্যাঁ বার্ড ফ্লু মানুষের মধ্যে সংক্রামিত হচ্ছে এবং খুবই বিপজ্জনক। কারণটা তো জানেনি, আসছি এক এক করে। এবার দেখুন, এইটাকে ফ্যাক্ট চেক করার জন্য রয়টার্স থেকে শুরু করে অনেকেই উঠে পড়ে লাগলো যে না, বিল গেটস এমন কিছুই করতে পারেন না, এটা পুরোটাই কনস্পিরেসি থিওরিস্ট করছেন। পিটার ম্যাককালা এরকমই একজন ব্যক্তি, যিনি কনস্পিরেসি থিওরিস্ট, যিনি করোনা ভ্যাকসিন নিয়ে ইনফরমেশন করেছিলেন। এখন অবশ্য আর ইনফরমেশন বলা যাবে না, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বলে দিয়েছে, একদম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রায় এসেছে, 27 এরকম সময়। তো তাহলে কিন্তু এই যে এগুলো তো খবর, পুরনো খবর, বলা হলো তাই যে হ্যাঁ উনি কনস্পিরেসি থিওরিস্ট, উনি এরকম বলেছেন, এটা কোনো প্রমাণ নেই, এটা মিথ্যে, এরকম ফ্যাক্ট চেকিং শুরু হয়ে গেল। একদম এটা বহু ফ্যাক্ট চেকিং আছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, বহু ফ্যাক্ট চেকিং আছে। আমি পড়েছি, এখন নয় আগেকারই পড়েছি। এত বিষয়ে তো লাইভ করা যায় না, এত বিষয় আসে। আমার যদি মাঝে মাঝে মনে হয় যে আরও কয়েকজন যদি আমার মানে ক্লোন থাকতো, যদিও ক্লোনটাও একটা ধাপ্পাবাজি, সাবধান, তো তাহলে বড় ভালো হতো। তো আজকেই সিদ্ধান্ত নিলাম এই বিষয়টি বলার, কভার করে দেওয়ার। তো আমি তখন দেখলাম যে তাই তো, সত্যিই তো, যে পিটার ম্যাককালা কনস্পিরেসি থিওরিস্ট বলা হচ্ছে, বেশ, তো তার কথা তো গুরুত্ব হবে না, বলা যাবে না, এভাবেই তো উনি তো সেরকমই প্রথম থেকে আমাদের মতোই ভূমিকা নিয়েছেন
এবং একজন সবচেয়ে বড় কথা উনি চিকিৎসক হিসেবে নিয়েছেন, কার্ডিওলজিস্ট, ভাবতে পারেন, প্রণম্য চিকিৎসক। আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক তো আরও কোনো ব্যক্তি কেউ বলেছে কিনা, যেটা আরও বেশি ভালো হবে। অন্তত এখনও যারা যেসব ভদ্রলোকেরা আমাদের কনস্পিরেসি থিওরিস্ট বলে মনে করেন, তাদেরও একটা জবাব দেওয়া যাবে, এমন একটা লিঙ্ক তো আমাকে খুঁজতেই হবে। তো আমি সেটা খোঁজা শুরু করলাম। তো খোঁজা শুরুর সঙ্গে সঙ্গে আমি পেয়েও গেলাম এমন একজন ব্যক্তিকে, যিনি 2022-এর মে মাসে সাফ বলেছেন ফাউচি এবং বিল গেটস মহাশয় এই কাজটি করেছেন, ফান্ডিং করেছেন। সেখানে কি বলা হয়েছে? বার্ড ফ্লু ভাইরাসকে ইনফেকশাস বানানোর জন্য, যাতে করে মানুষে, অর্থাৎ তিনি পরিষ্কার এখানে এটা এইভাবে বলছেন যে যাতে করে আর মানে মিউটেট করে, মানে ল্যাব দিয়ে, ল্যাব মেড বানিয়ে, এরকম বলা হচ্ছে আর কি, যাতে করে মানুষের মধ্যেও ছড়ায়, সেরকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি বিল গেটস মহাশয় ফান্ডিং করে চলেছেন। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে পরিষ্কারভাবে তার প্রমাণ হিসেবে লিঙ্কও দিয়ে দিয়েছেন। কে সেই ব্যক্তি? নাম শুনেছেন, তিনি এখন আমেরিকান হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। আগে হ্যাঁ, সেই সময় তিনি কনস্পিরেসি থিওরিস্ট ছিলেন, এবং আমি জানতাম যে এক সময় উনি একটা বড় পদে আসবেন, আমি আগের ভিডিওতেও বলেছি। আর জানতাম বলেই কিন্তু আমি রবার্ট এফ কেনেডি জুনিয়রের, যিনি বর্তমানে আমেরিকার হেলথ সেক্রেটারি, তার একটি ইন্টারভিউ পুরোটা ইংরেজি করে, ইংরেজি যেমন উনি বলেছিলেন তেমনটাই কিন্তু অমৃতস্বপত্র 2য় খণ্ডে ছেপে দিয়েছিলাম সেই সময়। তখন আপনারা রবার্ট এফ কেনেডি জুনিয়রের নামই অনেকে জানতেন না, এখন তো জানবেনই, কারণ তিনি এখন আমেরিকার হেলথ সেক্রেটারি, বিশ্ব শক্তির হেলথ সেক্রেটারি ডোনাল্ড ট্রাম্পের। তো তিনি, তাহলে তার কথা তো ফেলে দেওয়ার নয় বাবা। এবার কি বলবেন আপনারা? লিঙ্ক দিয়ে দেবো খবরের, দেখে নেবেন। তাহলে এবার আপনারা কি বলবেন? পিটার ম্যাককালা কনস্পিরেসি থিওরিস্ট, তাই গুরুত্ব দেবেন না? ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস কি বলছে? গুরুত্ব দেবেন না? রবার্ট এফ কেনেডি জুনিয়র কি বললেন 2022-এর মে মাসে? গুরুত্ব দেবেন না? এবার কোথায় এখন, কোথায় যারা বিরোধিতা করেছিলেন আমাদের, তারা আসুন মুখোমুখি বসে, কোনো বিদ্বেষ নেই, কোনো ঘৃণা নেই, অন্তত আগামীতে যাতে আমরা সতর্ক হতে পারি। শুধু আমরা নই, আপনারা, আপনাদের পরিবার, আপনি চিকিৎসক হতে পারেন, কিন্তু মানুষ, আপনারও ইমিউন সিস্টেম আছে, আপনার শরীরেও স্পাইক প্রোটিনের লীলা খেলা চলতে পারে। শুধু করোনামৃত নয়, বাকি যে কোনো ভৌভবের অনেক অনেক গল্প আছে, আপনারা বোঝার চেষ্টা করুন। আর যদি না বুঝতে পারেন, উই আর হিয়ার টু হেল্প ইউ উইথ ইনফরমেশন। But at the same time, I would like to affirm that information is not enough if you fail to activate your wisdom button. জ্ঞানের বোতামটা যদি না টিপে রাখেন, মানে জ্ঞান মানে নলেজ না, উইজডম, তাহলে আপনার ইনফরমেশনে কিচ্ছু হবে না। এসব ইনফরমেশন বহু লোক দেখেছেন, এখনও দেখেন, মাথাতে ক্লিক করে না, কারণ ওই যে বাটনটাই তো অন করা নেই। প্লিজ সুইচ অন দ্য বাটন অ্যান্ড দেন স্টাডি দ্য ইনফরমেশন। তো এই হলো বিষয়। এবার প্রশ্ন করুন, এবার সাফাই কি গাওয়া হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ে? সাফাই এটাই গাওয়া হচ্ছে যে না না না, উনি, হ্যাঁ দিয়ে দেবো আপনাকে, তো হ্যাঁ উনি সত্যি সত্যি কত সালে, 2009 সালে ফান্ডিং শুরু করেন উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটি, কত, $9.5 বিলিয়ন দিয়ে শুরু করেন। ওটাই, সেই তথ্যটা দিয়ে লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো সেখানে বলে হ্যাঁ, এবার যখন খুঁজে পাওয়া গেল, এখন তো কিছু বলতেই হবে, তাই তো এরকম খবর আছে।
ইউনিভার্সিটি জানিয়েছিল সেই সময় যে হ্যাঁ আমাদের দেওয়া হয়েছিল এইটা। এই উদ্দেশ্য সেখানে অবশ্য বলা হয়নি যে আমাদের এত টাকা দেওয়া হয়েছে, সেটা ইউনিভার্সিটি সেই সময় স্বীকার করেছিল। সে সময় তো ইউনিভার্সিটি জানে না যেরম হবে পরে, এগুলো অভিযোগের তীর আসবে বিল গেটসের উপরে। 2009 সালের গল্প, তখনও বিল গেটস এখনকার মতো বিখ্যাত কুখ্যাত যাই বলুন হননি, তো তারা খবরটা দিয়ে দিয়েছিল, সেইটাকেই এবার সামনে চলে এলো। এইবার দেখুন খেয়াল করে যে তো কী বলছে এখন এরা, রয়টার্স বলুন, বিল গেটসের দালাল বলুন, যত জার্নাল খবরের কাগজ সব কিছু তো উনি পয়সা ঢেলে রেখেছেন। আর কেনা জানে কাঠের পুতুলও নাকি পয়সা করি দেখলে হাঁ করে। তো তারা কি বলছে, ফ্যাক্ট চেকিং বলছে না না হ্যাঁ উনি দিয়েছেন, দিয়ে থাকেন, তবে সেটা মানুষের মঙ্গলের জন্য দিয়ে থাকেন। কি না, উনি আগাম যাতে করে ব্লাড ফ্লুটা মারাত্মকভাবে মানুষের মধ্যে ছড়াবে কি না, কতটা বিপজ্জনক, সেই রিসার্চটা করার জন্যই টাকা দিয়েছেন, যাতে করে আগাম প্রিপারেশন নেওয়া যায়, যাতে করে মানুষকে বাঁচানো যায়, যাতে করে অ্যাডভান্স প্রোটেকশন নেওয়া যায় এই ভয়ঙ্কর মহামারী, আগামীর মহামারীর বিরুদ্ধে যাতে করে মানুষ লড়াই করতে পারে, সেই কারণেই উনি টাকা দিয়েছেন। ভাবুন এবার আপনি কোনটা বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন? উনি এত মহানুভব যে মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছেন যাতে করে মানুষকে বাঁচানো যায়, তাই তো? বেশ, যদি আপনি তর্কের খাতিরে ধরেই নেন, তাহলে পুরনো ভিডিওটা বিল গেটসের লিঙ্ক, যেটা আপনারা জানেন অনেকেই, চাইলে দিয়ে দেব, যেটার উপরে আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি উনি কী করে রিহার্সাল দিয়েছিলেন। এই প্যান্ডেমিক যে বহু আগেকার 2013-14 সাল থেকেই প্রিপারেশন নেওয়া শুরু হয়েছিল এবং 2015তেই পেটেন্ট নেওয়া হয়, সব ছবি তথ্য দিয়ে দিয়েছি দ্বিতীয় খণ্ডে। পেটেন্ট, টেস্ট কিটের পেটেন্ট, তো সেই ভিডিওটা তাহলে তুমি এগুলো প্রমাণ, উনি বলছেন সেখানে প্যান্ডেমিক কীভাবে আসবে, আমাদের সতর্ক হতে হবে, দরকার হলে আর্মিকে কাজে লাগাতে হবে, এখনও হ্যাঁ লাগানো হয়নি, আগামীতে হতে পারে। তো তাহলে তিনি ভৌভৌয়ের ব্যবসাতে কেন এলেন, এই প্রশ্নটা করুন। তিনি তো রিসার্চের জন্য টাকা দিয়েই রাখতে পারতেন, তো ভৌভৌয়ের ব্যবসায় কেন এলেন? তারপর পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই যে এত লোক মারা যাচ্ছে, তারই তো কোভিশিল্ড, তারই তো ভ্যাক্সজেভরিয়া, অ্যাস্ট্রাজেনেকার প্রোডাকশন, আমাদের কোভিশিল্ড যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড উনি এখন দালালি করে, ফান্ডিং করে রেখে দিয়েছেন। আর এদিকে সিরাম ইনস্টিটিউট, তাহলে সেইখানে তারই প্রোডাক্ট কোভিশিল্ড, তো তার বাজার থেকে তুলে নিলেন কেন? এত লোক মারা যাচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে, এত অসুস্থ হচ্ছে কেন? উনি যদি মানবতাবাদী হতেন, অর্থাৎ পাগলেও বুঝবে মানুষকে বাঁচানোর জন্য তিনি ওখানে ফান্ডিং করেননি, উনি তো মানুষ মারছেন, তাহলে কেন করেছেন? সিম্পলি বাজার তৈরি করবার জন্য, যাতে করে তার ভ্যাকসিন মুনাফাটাও হয়। ওই যে বার্ড ফ্লুটা ট্রান্সমিসেবল হয়ে গেলে যদি করা যায়, বা প্যানিকবাজি করে রিসার্চ বানিয়ে, যেমন করে করোনাকে ভয়ঙ্কর করার জন্য বহু রিসার্চ এসেছে, আমরা জানি কত রিসার্চ, বাপরে বাপ ভয়ঙ্কর, সেই বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, 2 ফুটের দূরত্ব রাখুন, থুতুর মাধ্যমে কতটা ছড়াবে, হাতে গ্লাভস পরুন, সারফেসে কতটা ছড়াবে, এয়ারোসোল কতটা যাবে, কত রকমের রিসার্চ এলো। তো ওগুলো কি পয়সা দিয়ে হয়েছিল তো, নাকি এমনি এমনি হয়েছিল জনগণের জন্য? তো একই রকমভাবে তাতে করে কি হলো, ভৌটা বাজার হলো আপনার, মানে বিল গেটসের ভৌ তথা বিগ ফার্মার ভৌ। সাধারণ কোম্পানিগুলো কি ভৌ বানিয়েছিল? বানায়নি। আমাদের দেশের একটা কোম্পানি বানিয়েছিল, যাতে উঠতে পারেনি, টপ লেভেলে যেতে পারেনি বলে কোভ্যাক্সিনের বাজারই হলো না। আচ্ছা শেষ হলো, সে এখন যাতে ওঠার চেষ্টা করছে। অবশ্য টপ লেভেলের হতে হবে, তবেই আপনি টিকে থাকবেন, এবং মারাত্মক হতে হবে, কার্যকরী হতে হবে, এমনি বানালে হবে, তাই না? কাজ হতে হবে, ওই কাজ করে যাচ্ছে। তাহলে পাগলেও বুঝবে যে এটা মানুষের মঙ্গলের জন্য তিনি ফান্ডিং করেননি,
যাতে করে বার্ড ফ্লুকে ভয়াবহ বানিয়ে ল্যাব মিট প্রমোট করা যায়। তো উনি ল্যাব মিটে কেন ইনভেস্ট করেছেন, প্ল্যান্ট মিটে কেন ইনভেস্ট করেছেন বলুন দেখি, কেন? ওইগুলো অর্থাৎ বার্ড ফ্লু কত ভয়ানক, যত ছড়াবে বা মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে বা পয়সা কড়ি খাইয়ে দিয়ে এতগুলো কেস, এতগুলো মানুষ বার্ড ফ্লুতে মরে গেছে, যেমন করোনায় এত এত লোক মরে যেত, এরকম করে ওরা হুকে দিয়ে ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়ে মানুষ মেরেছে। বহু ডাক্তারের সঙ্গে যুক্ত, তাদেরও তো ঘনিয়ে এলো। তো তেমন করে ওরা আবার বিল গেটস মহাশয় ডিপপুলেশনের লক্ষ্য নিয়ে ওই ফান্ডিং করছে, যাতে করে মানুষ মুরগি গরু ছাগল খাওয়া বন্ধ করে দেয়। জুনোটিক ডিজিজ মারাত্মক হারে ছড়াচ্ছে, এত গরু মরেছে, এখন মুরগি মরার হাঁস মরার খবর, মাঝে মধ্যে মানুষ মরার খবর ইউরোপ আমেরিকা, এবং দেখবেন আগামীতে গোটা আমাদের দেশে প্রচুর মানুষ বার্ড ফ্লুতে মারা যাচ্ছে। সেই রাস্তা কিন্তু করে রেখেছেন। আর তাই ওই প্যানিকটা না হলে এবং বাস্তবেও কিছু মানুষ না মরলে, মানে ওরা অন্তত দেখাবে যেমন করে করোনায় মরেছে তেমন করে বার্ড ফ্লুতে মরেছে, তার জন্য তো ফান্ডিং চাই। এমনি এমনি কোনো ডাক্তার লিখবে? তাই ডাক্তারদের ভয় নেই, এখনও ডাক্তারদের দরকার আছে আমাদের দেশে, অন্তত তৃতীয় বিশ্বে আরও বেশ কয়েক বছর, এক দশক তো বটেই। তাদেরকে না ছাড়া এটা কি করা যাবে? ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে আছে অনেকটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে, ওখানে আগেই এআইগুলো রোবোটিক্সগুলো জারি করে ডাক্তারদের বসিয়ে দেওয়া শুরু হবে। আমাদের দেশে তো সময় লাগবে না, বললাম না আবার একটু ল্যাডারের পেছনে আছি, অনেকটাই পেছনে আছি। তাই ফান্ডিংগুলো করা হয়েছিল, যেটা আগামীতে আরও বাড়বে। তাই এই ধরনের খবর ফ্যাক্ট চেকিংকে বিনা প্রশ্নে বিশ্বাস করবেন না। আর ফ্যাক্ট চেকিং কেন করে, কারা করে, বুঝতেই পাচ্ছেন যে ফ্যাক্টটা সত্যি এবং যেতে বিপদ আছে, বিগ ফার্মার জায়নিক শক্তির বিপদ আছে, সেটাকে চেকিং করার জন্যই ওরা ওদের দালাল বিজ্ঞানী সাংবাদিকদের লাগিয়ে দেয়, পয়সা দিয়ে লোক রাখে। Things don't happen, they are made to happen. জেফ কেনেডির কথা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, পরবর্তী একটি বইয়ে আমি এই বিষয়টি, কেন তাকে হত্যা করা হলো, কি করতে তিনি অস্বীকার করেছিলেন, কোন প্রজেক্ট কোন পরিকল্পনাতে তিনি ব্যাঘাত সৃষ্টি করেছিলেন বলে তাকে সরে যেতে হলো, সেই বিষয়টি উঠে আসবে। যাই হোক, আজ এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে, আজকে লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের আবার জানাই, যারা কুরিয়ারে বই নিতে চাইছেন, সামর্থ্য অসামর্থ্য আমাকে অকপটে জানাবেন। কোন বই চাইছেন অকপটে জানাবেন, বই পাঠানোর ব্যবস্থা করব। পাঠক সহযোদ্ধাদের প্রতি আবেদন। আর যাদের ইচ্ছে আছে বা সামর্থ্য আছে, তারা কলেজ স্ট্রিটে অ্যালাইড বুকস কফি হাউসের পাশে বই রয়েছে, তারা সেখান থেকে সংগ্রহ করুন, লড়াইয়ের পাশে থাকুন। আর যারা টি শার্ট চাইছেন, তারা আমাকে জানান কোন স্লোগান দিয়ে চাইছেন, বা তারা হয়তো আমার লেখালেখি পড়েন, তাদের হয়তো কোনো একটা স্লোগান পছন্দ হয়ে থাকবে, তারা জানান, আমি উপহার হিসেবে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু কুরিয়ার করে কি করে করা যাবে সেটা মুশকিল, আমি সেটা পারবো না। তো তারা আমার হাত থেকে নিতে পারেন, অন্তত যারা কলকাতার আশেপাশে থাকেন আসতে পারবেন দেখা করতে কলেজ স্ট্রিটে বা কফি হাউসে, তাদের দিয়েই শুরু হোক না কেন, তো সেখান থেকেই আমরা শুরু করতে পারি। আর বাকি যারা, অবশ্যই বাংলায়, যেহেতু বাংলার বাইরে তো তেমন প্রশ্নই আসে না, ইংরেজি এখন করা হচ্ছে না, তো যারা কলকাতার বাইরে থাকেন, জেলায় থাকেন, তারাও ইচ্ছে করলে একদিনের জন্য সময় নিয়ে যদি আসতে পারেন, তাদের হাতে তুলে দিতে পারবো। আর লিফলেট এখনই হচ্ছে না, একটু সময় লাগবে কী করে সাজাবো, তবে অবশ্যই আমি আশা করছি সহযোগিতা পাবো আমার সহযোদ্ধাদের। প্রথমেই এই বিষয়ে সবিস্তারে জানিয়েছি। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন। শুভরাত্রি।